আচ্ছা, তো আজকে আমরা বেনজিন সম্পর্কে পড়বো। বেনজিন একটা, তোমরা জানো কি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আমরা পড়ছি যে ওই যে, আচ্ছা, তো বেনজিন পড়ার আগে আমাদের কিছু, বেনজিন যেহেতু বেনজিনের অনেক বিক্রিয়া আছে আর বেনজিন থেকে তুমি একটা সৃজনশীল পাবাই, একটা সৃজনশীল কয়েকটা এমসিকিউ তুমি বেনজিন থেকে পাবা। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য আমি এটা যাওয়ার আগে এটার জন্য কিছু বেসিক জিনিস জানা লাগবে। যদি বেনজিনের বিক্রিয়াগুলো আমরা জানি, যেমন জৈব রসায়নে যত ধরনের বিক্রিয়া আছে এগুলো সবগুলো তিনটা ক্যাটাগরির বিক্রিয়া হয়, ঠিক আছে? আমি তোমার শুরু থেকে যেতেছি। জৈব রসায়নে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো তিনটা ক্যাটাগরির বিক্রিয়া। একটা হলো সংযোজন বা দ্রুত বিক্রিয়া, একটা হলো অপসারণ বিক্রিয়া, আর একটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই বিক্রিয়াগুলো হয় অবশ্যই দুইটা জিনিসের মধ্যে, তাই না? দুইটা যৌগের মধ্যে বিক্রিয়া হয়। তাহলে একটা থাকবে মেইন যৌগ আর একটা থাকবে পার্শিয়াল যৌগ, ঠিক আছে? তাহলে এই যে পার্শিয়াল যে যৌগগুলো আছে এগুলার আবার কয়েকটা ধরন আছে। তাহলে আক্রমণকারী বিকারক বলে এদের, ঠিক আছে? তাহলে মেইন যৌগের সাথে যারা বিক্রিয়া করতেছে তারা হলো আক্রমণকারী বিকারক। আর এই আক্রমণকারী বিকারকগুলো নর্মালি তিন ধরনের হয়। একটা হলো কি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, এটা হলো মুক্তমূলক থাকবে, ঠিক আছে? এর না প্লাস আয়ন থাকবে না মাইনাস আয়ন থাকবে। আরেকটা হলো ইলেকট্রোফাইল, আরেকটা হলো নিউক্লিওফাইল, এই তিনটা। তাহলে বেনজিন শুরু করার আগে আমাদের এই তিনটা জিনিস জানা লাগবে। তো প্রথমেই দেখো মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। মুক্তমূলক মানে কি? মুক্তমূলক মানে মনে রাখবা, এখন একটা জিনিস সিম্পলি বুঝাই দেখো। এই যে মনে করো একটা ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের লাস্ট ইলেকট্রন থাকে কয়টা? 7টা, তাই না? তাহলে আমরা ক্লোরিন যেহেতু 7টা ইলেকট্রন থাকে সে কিন্তু আরেকটা ইলেকট্রন চায়। এই জন্য সে কি করবে, আরেকটা ক্লোরিনের সাথে নর্মালি কি করে, সমযোজী বন্ধন আমরা জানি। তো এই যে ক্লোরিনের লাস্ট 7টা ইলেকট্রন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই ক্লোরিনের 7টা ইলেকট্রন। কিন্তু এই ক্লোরিনেরও দেখবে সর্বশেষ কক্ষপথে 7টা থাকে, যেহেতু পারমাণবিক সংখ্যা 17। তাহলে যে 6টা দিলাম এই যে একটা, তাইলে তার তো একটা ইলেকট্রন কম আছে, 8টা লাগবে। তো তারা কি করে, একটা ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন আরেকটা ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন এই যেদের মধ্যে একটা বন্ধন গঠন করে, ঠিক আছে? এইটা হলো সমযোজী বন্ধন, আমরা জানি কি এটা হলো সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধন কি, দুইজনে ইলেকট্রন দিবে আর ওই দুইটা কিন্তু দুইজনেরই হয়ে যাবে। ফলে এই যে দুইটা ইলেকট্রন, এখন এই যে এইটা একটা ইলেকট্রন আর এইটা একটা ইলেকট্রন, মানে এই যে একটা, এটা 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 একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু এখন এই ক্লোরিনের হয়ে গেছে, এই দুইটা ইলেকট্রন কিন্তু এখন এই ক্লোরিনের হয়ে গেছে। ফলে 2 4 6 7 8 এই 8টা অ্যারো, আবার 2 4 6 8 এই 8টা অ্যারো, ফলে এরা কি পূরণ করছে। তো কোনো কারণে তুমি কি করলা, এদের মধ্যে তুমি ইউভি দিলা, ইউভি, ঠিক আছে? বা তাপ শক্তি দিলা, তাপ, তাপ যদি দাও তাহলে এদের মধ্যে এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এই ক্লোরিন যেহেতু দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, এই ইলেকট্রন দুইটার ওপর দুইজনেরই কি সমান পরিমাণ আছে, আধিপত্য আছে। এই জন্য যখন তারা তাপের প্রভাবে ভাঙবে, ভাঙার টাইমে অর ইলেকট্রনটা ওই নিয়ে যাবে, অর ইলেকট্রনটা ওই নিয়ে যাবে, কেউ জোর জবরদস্তি খাটাইতে পারবে না। অন্য মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে একজন ইলেকট্রন নিয়ে নেয়, যার ইলেকট্রন আসক্তি বেশি সেই ইলেকট্রন নিয়ে নেয়, বা যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন নিয়ে নেয়, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সেই ইলেকট্রন ছেড়ে দেয়। তো এই জন্য একজন পজিটিভ একজন নেগেটিভ চার্জ হয়, কিন্তু এখানে এমন হবে না। যেহেতু দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, এই জন্য ভাঙার টাইমে কেউ কাউরে দিবে না, যে যেটা দিয়ে অংশগ্রহণ করছিল সে সেটা আবার ফেরত নেবে। ফলে এই যে ক্লোরিনের যে একটা ইলেকট্রন যেটা বন্ধনে অংশগ্রহণ করছিল ওটা কিন্তু তার এখানে থাকলোই, আবার ওই ক্লোরিনের যে ছিল ওটা আবার থাকলোই, ঠিক আছে? তাহলে এই জিনিস দুইটা কিন্তু আসলে মুক্তমূলক। মুক্তমূলক মানে কি, তাদের সিঙ্গেল ইলেকট্রন থাকবে, ঠিক আছে? বন্ধন গঠনের টাইমে যে যে কয়টা ইলেকট্রন দিছে
ওরা পরে আবার একই, তাহলে এগুলা হলো কি আমার মুক্তমূলক, মুক্তমূলক, ঠিক আছে। তাহলে এই যে দিয়ে নিল, এটা হলো মুক্তমূলক, ঠিক আছে। তাহলে মুক্তমূলক এটা বুঝলা। তাহলে অন্য যে কোনো আবার যদি মনে করো যে দেখি CH3 CH2 CH3, তাহলে এই যৌগটা তুমি যদি কি করো, এখানে যদি তুমি হিট দাও, এটা হলো হিট বা তাপ, ঠিক আছে। তাহলে এই যৌগটা কি তৈরি করবে দেখো, এই যৌগটাও কিন্তু তৈরি করবে এই যে যে এখানে একটা বন্ধন আছে, এখানে কিন্তু এর একটা ইলেকট্রন, ওই কার্বনের একটা ইলেকট্রন, এখানে ওই কার্বনের একটা ইলেকট্রন। ফলে যখন তাপ দিবা এই বন্ধনটা ভাঙতে পারে, এই বন্ধনটা ভাঙে কি তৈরি করবে, এই যে CH3 আর ওর লাস্ট ইলেকট্রনটা এমনই ওর কাছেই থাকবে, প্লাস এই যে যৌগটা আছে, মানে কি CH3 CH2 আর এই যে, তাহলে এগুলারে আমরা সবগুলারই আমরা বলতেছি মুক্তমূলক, ঠিক আছে। এগুলো সবগুলাই হলো মুক্তমূলক, তাহলে মুক্তমূলকটা আমাদের এখানে শেষ। এরপরে আসো আমরা যাই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এগুলো আমাদের বেশি লাগবে। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এই দুইটা জিনিস আমাদের বেশি লাগবে, ঠিক আছে, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল, ইলেকট্রো মানে কি, এই ইলেকট্রো, ইলেকট্রো দ্বারা দুইটা জিনিস নরমালি আমরা এখানে বুঝাইতেছি। ইলেকট্রো দ্বারা কি দুইটা জিনিস, একটা হলো ইলেকট্রন, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, বা কি নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। আর আমরা এই যে ফাইল, ফাইল কথাটা দ্বারা কি বুঝাইতেছি, ফাইল মানে আকর্ষী, ঠিক আছে। ফাইল মানে আকর্ষী বা পছন্দ করে, আকর্ষী, ঠিক আছে। তাহলে ফাইল মানে আকর্ষী বা আসক্তি বা যাই বলো, আসক্তি বা পছন্দ করে, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফাইল তার মানে ইলেকট্রোফাইল কারা, যারা ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, ঠিক আছে, যারা ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। নেগেটিভ চার্জ আকর্ষণ, আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে একটা জিনিস কল্পনা করো, যারা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে তারা নিজে কি হবে, অবশ্যই নিজে পজিটিভ, ঠিক আছে না। তাহলে এরা কি হয়, নিজে পজিটিভ হবে, নিজে পজিটিভ, যেহেতু ইলেকট্রন আকর্ষী, মানে কি ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করে বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে যৌগটার অবশ্যই পজিটিভ চার্জ হওয়া লাগবে। যৌগটার কি হবে, পজিটিভ চার্জ, নিজে পজিটিভ চার্জ, অথবা অথবা কি হবে, সে ইলেকট্রনকে আকর্ষণ করছে, তার মানে কি ইলেকট্রনের ঘাটতি থাকবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে, ঠিক আছে। তাহলে হয় তার পজিটিভ চার্জ থাকবে, নয় ইলেকট্রনের ঘাটতি থাকবে, এটা হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের আমরা এক্সাম্পল কি দিব, ইলেকট্রোফাইলের এক্সাম্পল, দেখো ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি কি আছে, AlCl3 FeCl3 BF3, অথবা যত নেগেটিভ চার্জ আছে, ক্লোরিন মাইনাস, যত নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। তো আমরা যত নেগেটিভ চার্জ আছে এগুলা যত তুমি তোমার অপশনে যদি নেগেটিভ চার্জ দেখো, সবগুলা নেগেটিভ চার্জ কিন্তু এখানে বসাই দিবা, ঠিক আছে। তাহলে আমরা যত নেগেটিভ চার্জ কয়েকটা তোমরা এখানে দেখবা যে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, তাহলে সবগুলা নেগেটিভ চার্জ কিন্তু আসলে এখানে হবে, মাইনাস, ঠিক আছে। তাহলে এগুলা হলো কিন্তু আসলে কি এক্সাম্পল, এগুলা হলো আমার এক্সাম্পল। এখন এদের এই ইলেকট্রোফাইলের স্থায়িত্ব অনেক টাইমে আসে, এদের স্থায়িত্বের ক্রম,
আচ্ছা, এরপর আমরা যদি এখন নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলটা হুবহু তোমরা কি মনে করবা? নিউক্লিওফাইলটা কি হবে? নিউক্লিওফাইল যদি আমি বলি তাহলে কি, ফাইল মানে আকর্ষী, আর নিউক্লিয় মানে কি, নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ করে সে কিন্তু কি, নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ করবে সে হলো নিউক্লিওফাইল। তাহলে এখন এই যে ইলেকট্রোফাইল যেটা আছে, ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল যেহেতু কি একটা নেগেটিভ পজিটিভ চার্জ, তাই না? আচ্ছা সরি, এখানে তো ইলেকট্রোফাইল বলছে মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে, তার মানে কি নিচে পজিটিভ চার্জ, তাহলে এখানে পজিটিভ চার্জ কিন্তু সব, এখানে সব পজিটিভ চার্জ, এটা আমি একটু ভুল লিখছি, সব পজিটিভ চার্জ, ঠিক আছে? সব কিন্তু পজিটিভ চার্জ, ওদের ইলেকট্রনের ঘাটতি থাকবে নাহলে পজিটিভ আছে। AlCl3, AlCl3 তে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে, যেমন দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? তিনটা, 1 2 3, তিনটা ইলেকট্রন থাকে না? আর তিনটা ক্লোরিনের সাথে করছে, তাহলে এই যে ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, ক্লোরিনের লাস্টে একটা ইলেকট্রন থাকে, তাহলে এই যে একটা বন্ধন, ওর লাস্টে একটা, এই যে একটা বন্ধন, আর এই যে একটা বন্ধন। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন হইলো? এখানে হলো দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে টোটাল কয়টা? 6টা ইলেকট্রন। তাহলে তার কি দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এই জন্য এটারে আমরা বলতেছি কি অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে কি, যার 8টার থেকে কম ইলেকট্রন আছে, তাহলে এর যেহেতু 6টা ইলেকট্রন আছে এই জন্য এর অষ্টক সংকোচন করছে। হুবহু FeCl3, BF3 এদেরও কিন্তু দেখবা 8টার থেকে কম ইলেকট্রন আছে, এই জন্য যেহেতু এতে ইলেকট্রন কম আছে তারা এরা ইলেকট্রনকে চায়, এই জন্য এরা হলো ইলেকট্রোফাইল, ঠিক আছে? অথবা যাদের পজিটিভ চার্জ আছে তারা কিন্তু নেগেটিভকে চায়, তাহলে নেগেটিভ চাই মানে কি, ইলেকট্রনকে চাওয়া বা নেগেটিভকে চাওয়া কিন্তু ইলেকট্রোফাইল, এই জন্য ইলেকট্রোফাইল। তাহলে যারা এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট এদের কিন্তু আমরা কি কার্বনিয়ামও বলি, ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইলের মধ্যে কিন্তু আসলে কার্বনিয়ামও আছে, এটা আমি পরে গিয়ে দেখাইতেছি। তো এবার আসো নিউক্লিওফাইল, ঠিক আছে? যদি আমি নিউক্লিওফাইল এখন তোমাদের দেখাই, যে নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসকে যে আকর্ষণ করবে, তাহলে নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে আকর্ষণ, আর নিউক্লিয়াসে আমরা জানি কি পজিটিভ চার্জ থাকে, তাহলে নিউক্লিয়, নিউক্লিয়, নিউক্লিয় মানে কি, নিউক্লিয় মানে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর ফাইল মানে তো জানাই, ফাইল মানে কি আকর্ষী। তার মানে এরা কি করবে, এরা হলো নিউক্লিয়াসকে আকর্ষণ করবে বা পজিটিভ চার্জকে আকর্ষণ, নিউক্লিয়াস মানে তো পজিটিভ, তার মানে কি এরা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যেহেতু প্রোটন থাকে এজন্য পজিটিভ, নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এরা যদি পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাহলে এরা নিজেরা কি হবে, নিজেরা নেগেটিভ, নিজেরা নেগেটিভ, নিজেরা নেগেটিভ। তাহলে ওরা ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে চাইতো, মানে ওদের ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে নিউক্লিওফাইল যারা এদের কি ইলেকট্রন বেশি থাকবে, ঠিক আছে? এদের কি ইলেকট্রন বেশি থাকবে, মানে ইলেকট্রন এরা দান করবে, ইলেকট্রন, ওরা ইলেকট্রন আকর্ষণ করে, এরা ইলেকট্রন দান করবে, দান করে, ঠিক আছে? ইলেকট্রন দান করে তার মানে কি এদের মুক্ত জোর ইলেকট্রন থাকে, মুক্ত জোর ইলেকট্রন থাকবে, ঠিক আছে? মুক্ত জোর ইলেকট্রন থাকবে, তাহলে এদের ইলেকট্রন হয় বেশি থাকবে, নয় এরা নিজেরা কি থাকবে, নিজেরা নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে? তাহলে এদের যদি আমরা এক্সাম্পল দিই তাহলে এদের এক্সাম্পল কি, এদের এক্সাম্পল কি হবে দেখো, এদের এক্সাম্পল, তাহলে এদের এক্সাম্পল ইলেকট্রন অধিক থাকবে, মানে দেখো এই যে NH3, আমরা জানি NH3 সর্বশেষে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তাহলে 5টার মধ্যে তিনটা কি করছে, তিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাইছে, মানে এই যে দেখো নাইট্রোজেন, এই যে তিনটা হাইড্রোজেন আসছে এখানে, এই তিনটা হাইড্রোজেন, তাহলে এই যে, এই যে, তার মানে ওর লাস্টের তিনটা হাইড্রোজেনের তিনটার সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, থাকলো আর দুইটা, তাহলে ওই দুইটা কিন্তু মুক্ত জোড় থাকে, তাহলে অ্যামোনিয়ার দুইটা, তারপর পানির ক্ষেত্রে দুইটা মুক্ত জোড় থাকে, এই যে একটা মুক্ত জোড়, এই যে দুইটা মুক্ত জোড়, ঠিক আছে?
তারপর যে কোনো মনে করো যে অ্যালকোহল CH3OH, তারপর কি অ্যামিন RNH2, এছাড়া যত নেগেটিভ চার্জ বিশিষ্ট বস্তু আছে Cl-, Cr-, ব্রোমিন মাইনাস, সব নেগেটিভ চার্জ যুক্ত এগুলা, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, মুক্ত মূলক এগুলা কিন্তু সবগুলা বুঝছো। এখন এই যে ইলেকট্রোফাইল মানে কি, নিজেরা পজিটিভ চার্জ। তাহলে এই ইলেকট্রোফাইল বা পজিটিভ চার্জ যদি হয়, পজিটিভ চার্জে আমরা আরেকটা নামও রাখতে পারি, সেটা হলো কি কার্বনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে কার্বনিয়াম আয়ন কি, কার্বনিয়াম আয়ন। তাহলে কার্বনিয়াম মানে কি পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে কার্বনিয়াম আয়ন কিন্তু পজিটিভ চার্জ, আর পজিটিভ কাদের ছিল, ইলেকট্রোফাইল যারা ছিল। তাহলে ইলেকট্রোফাইলের মধ্যে যাদের পজিটিভ চার্জ থাকবে, ইলেকট্রোফাইলের মাধ্যমে যারা পজিটিভ চার্জ থাকবে তারা কিন্তু কি কার্বনিয়াম আয়ন, পজিটিভ চার্জ। এগুলা কি হইতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। যেমন দেখো, এই কার্বনের সাথে 3টা আর যদি থাকে তাহলে সেটা 3 ডিগ্রি, ঠিক আছে। তারপর কার্বনের সাথে যদি 2টা আর থাকে, মানে এরা প্রত্যেকের কিন্তু দেখো পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। মানে এদের প্রত্যেকের মনে করে একটা হাত ফাঁকা আছে, আর 3 হাতে 3টা হাইড্রোজেন, এই 3 হাতে 3টা আর, এই জন্য এটা 3 ডিগ্রি। আর এর 2 হাতে 2টা আর, ঠিক আছে। তাহলে আরেক হাতে থাকবে হাইড্রোজেন, প্লাস চার্জ একটা, প্লাস চার্জের জন্য এদের হাত একটা কমে গেছে, ঠিক আছে, মানে 3টা করে হাত, ঠিক আছে। প্লাস চার্জের জন্য 3টা করে হাত, যেহেতু প্লাস চার্জ আছে তার মানে তার নর্মালি কার্বনের 4টা হাত, প্লাস থাকার কারণে এর এখন 3টা করে হাত। তো তার এই কার্বনের 3 হাতে 3টা আছে, তাহলে এটা হলো 3 ডিগ্রি। এই কার্বনের 2 হাতে 2টা আর আছে, তাহলে সে 2 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা হাতে আমরা হাইড্রোজেন দিছি, কারণ এই কার্বনের CH2 মাত্র একটা আর আছে, এই জন্য এটা হলো 1 ডিগ্রি। আর এই CH3 এর কোনো ডিগ্রি আসলে নেই, ঠিক আছে। তাহলে এখন এদের ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন এগুলো সবগুলো যেহেতু পজিটিভ চার্জ, তার মানে কার্বনিয়াম আয়ন। তাহলে এদের স্থায়িত্বের ক্রম আমরা যদি বলি, স্থায়িত্বের ক্রম, স্থায়িত্ব কে বেশি, কার স্থায়িত্ব বেশি, তাহলে স্থায়িত্বের ক্রম এই 3 ডিগ্রি যেটা, এর স্থায়িত্ব সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর ডিগ্রি সাব। তাহলে এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, এটা হলো ডিগ্রি নাই। তার মানে যতগুলো আর থাকবে ততগুলো ডিগ্রি, যতগুলো আর ততগুলো ডিগ্রি, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা হাত দেখাই, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পজিটিভ চার্জ দিয়েছি 3টা করে হাত দেখাবো, 3টা আর থাকবে, তাহলে 3 ডিগ্রি। 2টা আর থাকলে আরেকটা হাইড্রোজেন দিয়ে পূরণ করবো, যেহেতু এই ক্ষেত্রে এখন হাত 3টা হয়ে যেতেছে। এটা হলো স্থায়িত্ব, ঠিক আছে। এবার তারপরে আসো কি, এটা হলো কার্বনিয়াম দেখলাম। এখন এই কার্বনিয়াম, এরপরে আমরা কার্বনায়ন দেব, কার্বনায়ন, কার্বনায়ন। এই কার্বনায়ন মানে কি, এর হবে নেগেটিভ চার্জ, ঠিক আছে। কার্বনায়ন মানে কি, নেগেটিভ, মানে অ্যানায়ন। কার্বনায়ন মানে কি, এটা মানে কি অ্যানায়ন, আর অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ, তার মানে এরা হবে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জ কারা কারা, এই সেম জাতীয় জিনিসই, এদেরই এখন কিন্তু নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। তাহলে এই যে Cr3 এখন শুধু নেগেটিভ চার্জ মানে মাইনাস, তারপর Cr2H এটাও মাইনাস, এটা হলো Cr2, এটাও মাইনাস, যেতে আর 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 একটা হলো CH3 মাইনাস, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে এটাও কি 3 ডিগ্রি, যেহেতু 3টা আর, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটার কোনো ডিগ্রি নেই। এই ক্ষেত্রে কিন্তু উল্টা, কার্বন আয়ন হলো উল্টা, ঠিক আছে। এই ক্ষেত্রে এর হলো সব থেকে বেশি স্থায়িত্ব, এর তারপরে, এর তারপরে, ঠিক আছে। এটা হলো স্থায়িত্ব, স্থায়িত্ব, ঠিক আছে। তো এরপরে আরেকটা বাকি থাকলো, সেটা হলো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ঠিক আছে। তো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, মুক্তমূলকেরও এরকম আছে, মুক্তমূলক। তাহলে মুক্তমূলকের ক্ষেত্রে কি হবে, মুক্তমূলকের কি প্লাস চার্জ না মাইনাস চার্জ না, এর শুধু কি থাকবে, এই যে একটা ইলেকট্রন উপরে, ঠিক আছে। তাহলে প্লাস চার্জ ছিল এই জন্য কার্বনিয়াম আয়ন, ঠিক আছে। আর মাইনাস চার্জ মানে কার্বনায়ন, আর কোনো চার্জ নাই, একটা করে উপরে ইলেকট্রন আছে, তার মানে ফ্রি রেডিক্যাল। তাহলে এদের ক্ষেত্রে ওই কার্বনায়ন, এই কার্বনিয়াম যেমন ছিল অমনে, কার্বনিয়াম যেরকম স্থায়িত্ব ছিল, কার্বনিয়ামের মতো স্থায়িত্ব হবে।
3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। শুধু মনে রাখো যদি সক্রিয়তা বলে, সক্রিয়তা হলো উল্টা, তাহলে আমরা স্থায়িত্ব পড়লাম, তোমাদের বই স্থায়িত্বই আছে, ম্যাক্সিমাম কেসে স্থায়িত্ব আসবে। সক্রিয়তা হলো উল্টা, যা যা বলছি সক্রিয়তা, সক্রিয়তা স্থায়িত্ব, ঠিক আছে? তার মানে সক্রিয়তা স্থায়িত্ব, তার মানে যার সক্রিয়তা যেরকম তার স্থায়িত্ব এরকম। তাহলে স্থায়িত্ব যেটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, সক্রিয়তা তার 1 2 3। অতএব কি সক্রিয়তা স্থায়িত্বের উল্টা, স্থায়িত্বের উল্টা, ঠিক আছে? ফলে আমার সাথে একবার বলো, দেখো তাহলে কার্বনিয়াম আয়ন আর হলো মুক্তমূলক, এই যে মুক্তমূলক আর কার্বনিয়াম এটা হলো সব থেকে স্থায়িত্ব 3 2 1, ঠিক আছে? তাহলে কার্বনিয়াম আর মুক্তমূলক হলো 3 2 1, আর কার্বন আয়ন হলো 1 2 3, সিম্পল, শেষ, ঠিক আছে? 1 2 কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি কেমন কিনবে, যতগুলো আর আছে ততগুলা, ঠিক আছে? আর বাদে বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করব, ঠিক আছে? বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করব, যেহেতু এরা প্রত্যেকে অন্য একটা জিনিসের সাথে যুক্ত থাকবে, এই জন্য এদের একটা হাত আমরা ওই যে চার্জ দিয়ে বা দেখাই নাই, বাকি 3 হাত পূরণ করছি আমরা হাইড্রোজেন অথবা আর দিয়ে, ঠিক আছে? তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এটা হলো কি কার্বনিয়াম আর মুক্তমূলক, আর কার্বন আয়ন হলো 1 2 3, সব থেকে বেশি স্থায়িত্ব 1, তবে একের আগে যেটা একের কম ডিগ্রি মানে কোনো ডিগ্রিই নেই, ঠিক আছে? মানে হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন থাকবে, কোনো আরই থাকবে না এটা। আর স্থায়িত্ব সক্রিয়তা যদি বলি, তাহলে কার্বনিয়াম আর মুক্তমূলকের সক্রিয়তা কিন্তু তখন উল্টা হয়ে যাবে, মানে 1 2 3 হবে আর কার্বনিয়াম। আর কার্বনিয়াম আয়ন তাহলে কি হইতেছে কত, কার্বনিয়াম যেহেতু কি পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ কার থাকে, যে নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, আর নেগেটিভ চার্জকে আকর্ষণ মানে ইলেকট্রোফাইল, তাহলে এরা কিন্তু ইলেকট্রোফাইল, ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইল আমরা দুই ধরনের দেখলাম। ইলেকট্রোফাইল একটা আছে ইলেকট্রনে ঘাটতি থাকবে, কোনো চার্জ থাকবে না, ওটা আমরা বলি প্রশম ইলেকট্রোফাইল। ইলেকট্রো তাহলে এক ধরনের ইলেকট্রোফাইল আমরা দেখলাম কোনো চার্জ নাই, শুধু ইলেকট্রনে ঘাটতি আছে, যেমন AlCl3 BF3, তাই না? ওদের শুধু আমরা দেখলাম ইলেকট্রনে ঘাটতি আছে, ওদের আমরা দেখলাম ইলেকট্রনে ঘাটতি আছে, তাহলে এরা হলো কি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কারণ এরা পজিটিভ চার্জ। আর এই কার্বনিয়াম এরা হলো কি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল আমরা যেগুলো দেখলাম, ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল কিছু কিছু আছে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, যেমন এই যে দেখো AlCl3 FeCl3 এদের কিন্তু কোনো চার্জ নেই, তাহলে এদের চার্জ নেই যেহেতু এরা হলো কি প্রশম ইলেকট্রোফাইল, এরা হলো প্রশম মানে কোনো চার্জ নেই, এরা হলো প্রশম ইলেকট্রোফাইল। আর যাদের চার্জ আসছে এরা হলো কি চার্জ যুক্ত, চার্জ, ঠিক আছে? চার্জ যুক্ত। তেমনি এদের ক্ষেত্রেও দেখো নরমালি মনে রাখবে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেন যৌগগুলোই সবসময় নিউক্লিওফাইল হবে, কারণ নাইট্রোজেন আর অক্সিজেনের মুক্ত ইলেকট্রন থাকে, যেহেতু বেশি ইলেকট্রন থাকে ওরা ইলেকট্রনকে দান করবে, ঠিক আছে? ইলেকট্রন নেবে না, ইলেকট্রন নিলে তো ইলেকট্রোফাইল, তাহলে ইলেকট্রনকে দান করলে সে কিন্তু নিউক্লিওফাইল, তাহলে তার বেশি ইলেকট্রন আছে এই জন্য নিউক্লিওফাইল, নাহলে সে নেগেটিভ চার্জ। কারণ কি ইলেকট্রোফাইল, কারণ কি, কারণ নিউক্লিওফাইল মানে কি, তাহলে যার ইলেকট্রন বেশি থাকবে সে কিন্তু নিউক্লিওফাইল, ঠিক আছে? ইলেকট্রন বেশি থাকবে মানে নিউক্লিওফাইল, ইলেকট্রন দান করতেছে, অথবা নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াস আকর্ষণ করে মানে নিজে নেগেটিভ চার্জ থাকবে, নিজে নেগেটিভ চার্জ হইলেই সে কেবল কি পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তাহলে মুক্তমূলক ফেরিডিক্যাল নিউক্লিওফাইল এটা বুঝছো। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে আমরা দেখলাম আরেকটা নাম, ইলেকট্রোফাইলরে কি তোমার ইলেকট্রোফাইলরে কি বলা যায়, ইলেকট্রোফাইলে আমরা কার্বনিয়ামও বলতেছি আর নিউক্লিওফাইলে কার্বনায়ন বলতেছি। এদের সক্রিয়তা স্থায়িত্ব আমরা দেখলাম, শেষ। এবার আসলে জৈব যৌগের যতগুলো বিক্রিয়া আছে এটা হলো 3 ধরনের, এই জিনিসগুলো আসলে অন্য যৌগের আক্রমণ করে। তাহলে 3 ধরনের বিক্রিয়া কি কি আছে, একটা সংযোজন বা দ্রুত বিক্রিয়া, তাহলে সংযোজন বা দ্রুত বিক্রিয়া একটা, আরেকটা হলো কি অপসারণ বিক্রিয়া, আরেকটা অপসারণ বিক্রিয়া, আরেকটা হলো কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলো কেমন দেখো, মনে রাখবা সংযোজন বা দ্রুত বিক্রিয়া এটা কারা দিবে, যাদের দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাহলে 2 বন্ধন বা 3 বন্ধন থাকলেই কেবলমাত্র সংযোজন বিক্রিয়া দিবে, তাছাড়া কেউ দিবে না, ঠিক আছে? আর অপসারণ আর প্রতিস্থাপন এরা কিন্তু 1 বন্ধন দিতে পারে, ঠিক আছে? তাহলে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা, মেইনলি মনে রাখবা দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকবে। এখানে যৌগ আসলে যুক্ত হবে, দেখো এখানে আসলে দুইটা জিনিস বিক্রিয়া করে লাস্টে একটা জিনিস পাবা, দুইটা জিনিস বিক্রিয়া করে একটা জিনিস পাবা, যেমন A প্লাস B সমান C, একটা যৌগই পাবা। তার মানে কি বোঝা গেল, কও এই যৌগটা বি যৌগের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম বিক্রিয়াতে দেখি দুইটা জিনিস বিক্রিয়া করে দুইটা জিনিস তৈরি করে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, বাট এই ক্ষেত্রে দেখবা দুইটা যৌগ বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করছে। এর মানে কি বোঝায় কত,
এই একটা যৌগের মধ্যে পর্যাপ্ত হাত ফাঁকা ছিল, ওই হাত ফাঁকা মধ্যে আরেকটা যৌগ ঢুকে গেছে, ফলে এখানে আসলে যে যৌগটা তৈরি করে এটা আসলে কি যৌগ হয়, মানে মেনলি দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। কি করবে? দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। একসাথে মিলে একটা যৌগ তৈরি করে। এবার আসো আমি একটু দেখাই। এখানে এখানে যেমন দেখবা, দেখো তাহলে এখানে আসলে কি যৌগ তৈরি করবে? দেখো নরমালি দেখো, এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, তার মানে দ্বিবন্ধন আছে মানে আমি ধরে নিব এখানে কি সংযোজন বিক্রিয়া হবে। ঠিক আছে, দ্বিবন্ধন আছে মানে এখানে কি সংযোজন বিক্রিয়া হবে। তাহলে দেখো এই যে দুইটা বন্ধন আছে, একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভাঙলে কি তৈরি হবে? একটা বন্ধন ভাঙলে দেখো এই যে CH2 CH2, তাহলে এর একটা হাত ফাঁকা হইলো, এর একটা হাত ফাঁকা হইলো, একটা বন্ধন ভাঙা মানে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা। তাহলে এর হাত ফাঁকার মধ্যে এই যৌগটার মিলে একটা পার্ট ঢুকবে, এর মধ্যে একটা পার্ট ঢুকবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে এখন দেখো, এর মধ্যে আমি এই যে হাইড্রোজেন দিলাম, এর মধ্যে আমি ব্রোমিন দিলাম। এখন তোমার কথা আছে ব্রোমিনটা আমি এর কেন দিলাম? এরাও তো দিতে পারতাম। আসলে যৌগটা এটাই তৈরি করবে। তাহলে দেখো এটা হলো এ যৌগ, এটা হলো এ যৌগ, আর এটা হলো বি যৌগ, মিলে কিন্তু একটা যৌগই তৈরি করছে। তার মানে দুইটা যৌগ মিলে একটা যৌগ যখন তৈরি করবে তখন আমরা ধরে নেব এটা সংযোজন বিক্রিয়া হয়েছে। আর যদি আমরা দেখি যে কি আসলেই একটা যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে যে এ, এটা হলো বি, আর এই যৌগটা কিন্তু সি, তাই না? এখন তার মানে দুইটা। আর অপসারণ বিক্রিয়াতে কি হবে জানো? অপসারণ বিক্রিয়াতে আসলে জিনিস সরবে। ঠিক আছে, অপসারণ বিক্রিয়াতে জিনিস সরবে। দেখো CH3 CH2 OH, তাহলে এইখানে আসলে কি সরবে? যৌগ সরবে। তাহলে এই যে এখানে কি হবে? আসলে এখানে যৌগ সরবে। যেমন কি সরবে? এই যৌগটার মধ্যে, এটা হলো অপসারণ বিক্রিয়া, এটা আমরা বিস্তারিত কিন্তু পরে তোমাদের পড়াবো। এখানে দেখবা যে এই কার্বনের সাথে কিন্তু এই OH যুক্ত আছে, আর এই কার্বনের সাথে তো আসলে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে আসলে দুইটা জায়গা থেকেই সরবে। জিনিস যদি সরে দুইটা জায়গা থেকে সরবে। এই কার্বন থেকে কার্যকরীমূলক সরবে, একটা কার্বন থেকে কার্যকরীমূলক সরবে, আরেকটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। তাহলে এখান থেকে যখন কার্যকরীমূলক সরবে, ফলে এটা কি CH2 হবে। ফলে এই কার্বনের সাথে তো এর একটা বন্ধন ছিল, ফলে একটা হাত কিন্তু এর ফাঁকা, তাই না? এর কিন্তু একটা হাত ফাঁকা। তেমনি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন সরবে, ফলে এই কি তৈরি করবে? CH2, ফলে এরও কিন্তু একটা হাত ফাঁকা, তাই না? তাহলে ওই হাত, তাদের মধ্যে তো একটা বন্ধন ছিলই। তাহলে এই যে ফাঁকা ফাঁকা দুইটা আছে, এই ফাঁকা ফাঁকা দুইটা মিলে আরেকটা নতুন বন্ধন তৈরি করে ফেলবে। ঠিক আছে, নতুন বন্ধন এই যে তৈরি করে ফেললো, এই যে একটা নতুন বন্ধন তৈরি করে ফেললো। তাহলে মনে রাখবা এখানে আসলে কি হয়? এখানে বড় যৌগ ছোট হয়, বড় যৌগ ছোট হয়, তাই না? এই যে দেখো না কত বড় যৌগটা ছিল, ছোট হয়েছে কেন? কারণ এই বড় যৌগটার মধ্যে থেকে কিছু জিনিস সরে গেছে। এখানে কার্যকরীমূলক সরছে আর হাইড্রোজেন সরছে, কোনটা সরবে এটা তোমরা একটু বুঝবা পরে। এখানে বন্ধন মানে পায় বন্ধন তৈরি হয়, পায় বন্ধন তৈরি হবে, তৈরি হয়। ঠিক আছে, আর এখানে আসলে সংযোজন বিক্রিয়াতে আমরা দেখলাম যে পাই বন্ধন কমে যায়, তাই না? পাই বন্ধন নাই হয়ে এখানে সবগুলো সিগমা বন্ধন হয়ে গেছে। কারণ এই পাই বন্ধনটা ভাঙ্গাই আর একটা একটা ফাঁক সুন্দর করে এই জায়গাতে একটা জিনিস ঢুকে গেছে, সুন্দর করে এই জায়গাতে একটা জিনিস ঢুকে গেছে। আর এখানে আবার আমরা দেখলাম কি এর থেকে জিনিস সরছে, সরে নতুন আরো বন্ধন গঠিত হয়েছে। ঠিক আছে, ফলে এখানে আসলে কি নতুন বন্ধন কিন্তু গঠিত হয়েছে, বুঝছো? তাহলে এটা হলো অপসারণ বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া কি পরস্পর উল্টা, বুঝছো? সংযোজন বিক্রিয়া মানে কি একটা যৌগের মধ্যে জিনিস ঢুকে, মানে জিনিস অ্যাড হবে। সংযোজন বিক্রিয়া মানে কি অ্যাড হওয়া, অ্যাড হবে। আর অপসারণ বিক্রিয়া মানে কি সরবে। ঠিক আছে, জিনিসগুলো সরবে। আর প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি একজন থেকে আরেকজন সরাবে। CH4 প্লাস Cl, তাহলে এখানে কি হবে? দেখো এই যে এই কার্বনের চার হাতে চারটা হাইড্রোজেন আছে, এই কার্বনের চার হাতে চারটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ফলে এর সাথে যখন এই ক্লোরিন দুইটা বিক্রিয়া করবে, এখন কি করবে?
এই একটা হাইড্রোজেন সরায়া আরেকটা ক্লোরিন যুক্ত হবে, ঠিক আছে? একটা হাইড্রোজেন সরায় একটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে এই হাইড্রোজেনটা সরাবে, সরে এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে, ফলে কি CH H H আর এখানে একটা Cl প্লাস এই যে হাইড্রোজেন আরেকটা ক্লোরিনটা নিয়ে এই Cl তৈরি করবে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কেমনে? কারণ এখানে একটা জিনিসটা আমি সরায় আরেকটা জিনিস ঢুকাইছি, একটাকে সরায় আরেকটারে ঢুকাবো, ঠিক আছে? তাহলে একটা সরায় আরেকটা আমরা যদি ঢুকাই তাহলে সেটা হয়ে যায় প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটাকে ঢুকাবো, ঠিক আছে? একটাকে সরাই আমরা আরেকটাকে ঢুকাবো। আর এই ক্ষেত্রে মনে রাখবা, এই ক্ষেত্রে কোনো কিন্তু পাই বন্ধন বা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন টাই বন্ধন নরমালি থাকে না, ঠিক আছে? সবগুলো একদম ফুল স্যাচুরেটেড হয়ে গেছে, মানে তার চার হাতে চারটা জিনিস আছে। এখন আমি যদি এই যৌগ এই কার্বনের সাথে কোনো কিছু যুক্ত করতে যাই, ফলে আমার একটা সরাই আরেকটারে ঢুকাইতে হবে, তাই না? কারণ এর চারটা সিটি মনে করো পুরোটা আছে, ফলে এখানে আমি কোনো কিছু যুক্ত করতে গেলে আমার একটা সরাই একটাই করতে হবে। অপসারণ বিক্রিয়াতে জিনিস সরবে, ঠিক আছে? জিনিস যদি সরে ফলে হাত ফাঁকা হবে, জিনিস সরবে, জিনিস সরবে, ফলে কি হাত ফাঁকা হবে, হাত ফাঁকা হবে, হাত ফাঁকা হবে। আর হাত ফাঁকা হইলে কি ওরা নিজেদের মধ্যে বন্ধন পাবে, ফলে নতুন বন্ধন গঠিত হবে, তাই না? এই যেখানে নতুন বন্ধন গঠিত হইলে এখান থেকে ওই ছিল এখান থেকে, তাহলে এরকম আরো হইতে পারে। দেখো CH3 CH2 CH2 Cl, এখানে মনে করো যে কি তাহলে এখানে আসলে জিনিস সরবে কি, আমরা সবসময় জানি কার্যকরীমূলক সরে, কার্যকরীমূলক এই যে ক্লোরিন সরবে, আর কার্যকরীমূলকের পার্শ্ব কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে। তাহলে এইখানে CH2 হয়ে গেল, এই কার্বনটা CH2 হয়ে গেল, এখানে সরে গেল। আর পার্শ্ববর্তী কার্বন কি এই, এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, ফলে এই যোগে কি আমার CH হয়ে যাবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তাই না? ফলে এই যে কার্যকরীমূলক যেই কার্বন ছিল আর পার্শ্ববর্তী যেই কার্বন থেকে সরতেছে তাদের মধ্যে একটা বন্ধন গঠিত হবে, কারণ দুইজনে একটা করে জিনিস হারাইছে, দুইজনের একটা করে হাত ফাঁকা হয়েছে, ফলে একটা করে হাত ফাঁকা, একটা বন্ধন তো ছিলই, আরেকটা বন্ধন গঠিত হয়ে গেল, আর বাকি যোগ অমানই থাকবে CH তে, ঠিক আছে? তাহলে এই যে এখানে টোটাল তার মানে কি হাইড্রোজেন 16 আর ক্লোরিন। সবসময় মনে রাখবা কার্যকরীমূলক সরবে, আর কার্যকরীমূলকের পার্শ্ববর্তী কার্বন মানে বিটা কার্বন, বিটা কার্বন, এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, ঠিক আছে? এটা আমরা পরে সাইডে দেব। তাহলে সংযোজন বিক্রিয়া কি হইতেছে, দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকবে, ফলে যৌগ ওই দ্বিবন্ধন বা তিন বন্ধনে আসলে যায় যুক্ত হবে। দুই বন্ধন বা তিন বন্ধন যে আছে ওখানে যায় আসলে বন্ধনটা ভাঙে দুইজনের হাতে যে যেখানে বন্ধনটা ভাঙবে ওই দুইটা কার্বনের সুন্দর করে যুক্ত হবে। অপসারণ বিক্রিয়াতে কি কার্যকরীমূলক সরবে, আর নরমালি বিটা কার্বন থেকে আমাদের হাইড্রোজেন সরতেছে, আর সরার কারণে নতুন বন্ধন এখানে গঠিত হবে, ঠিক আছে? আর প্রতিস্থাপন বিক্রিয়াতে একটা জিনিস সরে ওটার আরেকটা জিনিস আমরা রিপ্লেস করব, একটা সরে আরেকটা রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে এই তিনটা বন্ধন এখানে গেল। এরপরে আমরা সংযোজন বিক্রিয়া, তাহলে এই বেসিক ইটা নিলাম, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়া পরে কিন্তু আমরা আরো বিস্তারিত জানবো, ঠিক আছে? তাহলে এখন আমরা ডাইরেক্ট বেনজিনের মধ্যে চলে যাই, বেনজিনে আসলে কি কি বিক্রিয়া আছে। প্রথমে বেনজিন থেকে আমরা বেসিক কিছু জিনিস জানি যে বেনজিন আসলে কেমন। তাহলে বেনজিন হলো এই যে এরকম CH 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 CH, তাহলে 6টা CH মিলে বেনজিন। তাহলে এদের নিজেদের মধ্যে একটা বন্ধন, এই 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 একটা বন্ধন। তাহলে কার্বনের হাত কতগুলো এখন ফাঁকা আছে দেখো তো, কার্বনের আমরা জানি 4টা করে হাত, কার্বনের 4টা করে হাত, তাহলে তার হাত, কার্বনের 4টা করে যদি হাত থাকে তাহলে তার হাত এই কার্বনের এই পাশে এক হাত, এই পাশে এক হাত, 2 হাত, আর হাইড্রোজেনের সাথে একটা 3 হাত। তাহলে প্রত্যেকটা কার্বনে একটা করে হাত ফাঁকা থাকে, ফলে এখানে একটা দ্বিবন্ধন দিলাম, ফলে এই কার্বনে 4 হাত হয়ে গেল, এই কার্বনে 4 হাত হয়ে গেল। এখন এর আর এর বাকি আছে, তাহলে এদের মধ্যে আরেকটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, ফলে এরও 4 হাত হয়ে গেল, এরও 4 হাত হয়ে গেল। এখন এর 4 হাত হওয়া লাগবে, এর 4 হাত লাগবে, ফলে এদের মধ্যে একটা দ্বিবন্ধন দিলাম, ফলে একটা ফাঁকা ফাঁকা করে আমরা দ্বিবন্ধন যদি দিই তাহলে সেটা কিন্তু আসলে বেনজিন হয়ে যায়। এখন এই যৌগটারে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই দ্বিবন্ধনটা আসলে এটারে আমরা তাহলে কি আমরা নরমালি পড়ছি এমনে 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 এমনে, এটারে আমরা বলছি না যে কোনাগুলা কার্বন বোঝায়, আর নরমালি দ্বিবন্ধন দিয়ে দেবো। তাহলে এই যে এখানে দ্বিবন্ধন, একটা ফাঁকা রেখে দ্বিবন্ধন, একটা ফাঁকা রেখে দ্বিবন্ধন, তাই না? তাহলে এরকম করে তো হয়ে গেছে, কারণ এই যৌগ থেকে তুমি এমনি বলতে পারবা 6টা 6 কোণায় কার্বন দিয়ে দিবা, এই যৌগ থেকে তুমি কি ওই ওই সংকেতটা তো লিখতে পারবা।
কারণ তোমাদের আমরা শিখে নিয়েছি এখানে মানে কি 6 কোণে 6টা, তাহলে কার্বন দিবা 6 কোণে 6টা কার্বন, আর 6 কোণে 6টা কার্বন। আর দেখো এখানে প্রত্যেকটার একটা করে হাত দিয়ে দিবা, প্রত্যেকটার একটা করে হাত, বন্ড লাইন স্ট্রাকচার আমরা পড়াইছি। আর এখানে দ্বিবন্ধন, তার মানে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, শেষ। এখন বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করবে, তাহলে দেখো প্রত্যেকের একটা করে হাতই ফাঁকা থাকে, ফলে একটা করে হাতে একটা হাইড্রোজেন, ফলে এইটা। ঠিক আছে, এখন একটা কথা, এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা কিন্তু এই জায়গাতেও যাইতে পারবে। ঠিক আছে, এটা যদি এই জায়গাতে যায় তখন এখানে কিন্তু আরেকটা বন্ধন দিতে পারবো না, তখন এটা আবার এই জায়গাতে চলে যাবে, আর এইটা আবার এই জায়গাতে চলে যাবে। ঠিক আছে, মানে এইটা এই জায়গাতে চলে যাবে আর এটা এই জায়গাতে চলে যাবে, ফলে আসলে কি হইতেছে, ফলে এই বন্ধনটা এখানে ছিল, এখন এই বন্ধনটা এখানে চলে আসছে, আর এই বন্ধনটা এখানে চলে গেছে, মানে এক ধাপ সরে গেছে। তাহলে এই যে পার্শ্ববর্তী সরে যাইতেছে এটারে আমরা কি বলি, তার মানে পাই বন্ধনটা এরকম মুভ করতেছে, তাই না? পাই বন্ধনটা যে কোনো জায়গায় চলে যাইতেছে, তাহলে পাই বন্ধনটা এরকম যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছে, বাট মেইন যে স্ট্রাকচার সেটা কিন্তু অমনই থাকতেছে। তাহলে এই জন্য এটারে আমরা বলি কি রেজোনেন্স বা অনুরণন। ঠিক আছে, রেজোনেন্স মানে কি, রেজোনেন্স মানে, তাহলে এই যে এটা আসলে এখানে চলে যাইতেছে, আর এইটা এখানে চলে যাইতেছে, আর এইটা এখানে চলে যাইতেছে। এই যে পাই বন্ধনটা মেইন স্ট্রাকচার ঠিক রাখে, পাই বন্ধন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, রেজোনেন্স, রেজো রেজোনেন্স বা অনুরণন, অনুরণন। তাহলে অনুরণন কি, জাস্ট পাই বন্ধনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে। তো যেহেতু পাই বন্ধনগুলো এরকম করে মুভ করতেছে, এই জন্য আমরা যৌগটাকে কিভাবে লিখতে পারি, পাই বন্ধন যেহেতু সব জায়গায় আছে এই জন্য আমরা এখানে একটা গোল দিই। তাহলে গোল দেওয়ার মানে কি, তার মানে এই পাই বন্ধনটা প্রতিটা জায়গাতেই আছে। ঠিক আছে, সেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে বেনজিন। ঠিক আছে, প্রত্যেকটাই বেনজিন। এবার বেনজিন সম্পর্কে কিছু যৌগ, বেনজিন যৌগটা সম্পর্কে কিছু তথ্য, যেমন বেনজিন কিন্তু একই সাথে, তাহলে বেনজিনের দ্বিবন্ধন আছে, ফলে কোনো একটা যৌগ কোনো একটা কিছুর সাথে বেনজিন বিক্রিয়া করাইলে এই বন্ধনগুলো ভেঙে যাবে আর যৌগগুলো কিন্তু এখানে যুক্ত হবে, তার মানে সেটা একটু আগে আমরা পড়লাম সংযোজন বিক্রিয়া, তাই না? তাহলে বেনজিন কি করবে, সংযোজন বিক্রিয়া দিবে, সংযোজন, সংযোজন। আবার দেখো এখানে একটা করে হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেনের সাথে কি একক বন্ধন, ফলে একটা করে হাইড্রোজেন সরায়া আমি এখানে কিন্তু একটা করে জিনিস যুক্ত করতে পারি। তাহলে সংযোজন, আর ওটা তাহলে কি হাইড্রোজেন সরাই আমি আরেকটা জিনিস যুক্ত করবো, তার মানে প্রতিস্থাপন। তাহলে সংযোজন বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সংযোজন বা প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিবে। ঠিক আছে, সংযোজন বা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তাহলে মনে রাখবা এই যে সংযোজন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া, এখন এই সংযোজন বিক্রিয়া দ্বারা আসলে কি বোঝায়, সংযোজন বিক্রিয়া মানে কি, জিনিস তার মধ্যে অ্যাড হইতে পারতেছে। সংযোজন বিক্রিয়া মানে তার সাথে জিনিস অ্যাড হবে, আর জিনিস অ্যাড হওয়া মানে কি, জিনিস অ্যাড হওয়া মানে কি, জিনিস অ্যাড হইতে পারে কি সম্পৃক্ত, আচ্ছা সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগ তোমাদের পড়ানো হয়েছে কি, সম্পৃক্ত পড়ানো হয়েছে তাই না? সম্পৃক্ত মানে কি, সবগুলো একক বন্ধন, সব একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন। আর অসম্পৃক্ত আমরা কি পড়াইছিলাম, অসম্পৃক্ত দুই বন্ধন বা তিন বন্ধন, দ্বি বা ত্রিবন্ধন, তাই না? তাহলে সংযোজন বিক্রিয়া মেইন শর্ত দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকতে হবে। তাহলে বেনজিনে যেহেতু দ্বিবন্ধন আছে এই জন্য বেনজিন সংযোজন বিক্রিয়া দিতেছে, আর সংযোজন বিক্রিয়া দেওয়ার কারণে এটা আসলে কি একটা ধর্ম প্রকাশ পাইতেছে, এটা কিন্তু একটা অসম্পৃক্ত ধর্ম প্রকাশ পাইতেছে, তাই না? কারণ অসম্পৃক্ত যৌগ কারা, যাদের দ্বিবন্ধন তিন বন্ধন থাকে। তো বেনজিনে যেহেতু দ্বিবন্ধন তিন বন্ধন আছে এই জন্য সে জিনিস যুক্ত করতে পারতেছে, এই জন্য সংযোজন বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ত ধর্মতা প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে সংযোজন বিক্রিয়া দ্বারা কি, অসম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত ধর্ম। আর প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, আমি বলছিলাম সবগুলো একক বন্ধন থাকবে, প্রতিস্থাপন বিক্রিয়া একক বন্ধন। তাহলে একক বন্ধন থাকায় যে সব একক বন্ধন কি, সম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য। তাহলে প্রতিস্থাপন দ্বারা কিন্তু আমরা কি সম্পৃক্ত বৈশিষ্ট্যটা আসলে দেখি, সম্পৃক্ত ধর্ম। তাহলে বেনজিন এককের সাথে অসম্পৃক্ত ধর্ম আছে, সম্পৃক্ত ধর্ম, দুই ধর্মই আছে। কিভাবে আমরা অসম্পৃক্ত ধর্ম প্রকাশ করি, সংযোজন বিক্রিয়া হয়, এই জন্য আমরা বুঝতে পারি অসম্পৃক্ত, মানে দ্বিবন্ধন তিন বন্ধন আছে, কারণ দুই বন্ধন বা তিন বন্ধন না থাকলে সংযোজন হবে না। আর প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বলছি সবগুলা হাতে তার পূর্ণ থাকে, এই জন্য আমি তার মধ্যে কোনো জিনিস যুক্ত করতে গেলে আমার একটারে উঠায়া আরেকটারে করতে লাগে। সাপোজ বাসে মনে করো প্রত্যেকটা সিটে সবাই বসে আছে, নতুন তুমি একজনকে আনতে চাইতেছো, তাহলে কি একজনকে উঠায় আরেকজনকে বসাইতে হবে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া ওরকম, ফুল স্যাচুরেটেড অবস্থায় আছে, এখন তুমি যদি কাউকে বন্ধন গঠন করতে চাও তোমার একজনের সরায় আরেকজনকে আনতে হবে। তাহলে এই দুইটা আমরা দেখলাম। এছাড়া বেনজিনে এই যে কার্বন কার্বন দূরত্ব আছে, কার্বন কার্বন বন্ধন দূরত্ব আমরা জানি নরমালি কার্বন কার্বন বন্ধন দূরত্ব কার ক্ষেত্রে কত হয়, কার্বন কার্বন বন্ধন দূরত্ব, কার্বন 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 একক বন্ধন, একক বন্ধন যদি হয় এটার বন্ধন দূরত্ব হয় কত, 0.154, ঠিক আছে, 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে এর দূরত্ব হয় একটু কমে যায়, 0.134 ন্যানোমিটার।
ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন যদি 3 বন্ধন হয় তাহলে সে দূরত্ব হয়ে যায় আরো কমে যাবে, কারণ বন্ধন যত বেশি তত কাছাকাছি চলে আসবে না, আর কাছাকাছি হলে কি দূরত্ব কমে যাবে। এটা একমাত্র বেনজিনে হলো ব্যতিক্রম। ঠিক আছে, বেনজিন এদের কারো ধারণা, বেনজিন হলো কি, বেনজিনে 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 কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার। এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে কোন যৌগের ক্ষেত্রে কত বন্ধন দূরত্ব এটা কিন্তু আমাদের মনে রাখা লাগে। তাহলে এরপরে তার মানে বেনজিন সম্পর্কে আমাদের এগুলা নরমালি ছোটখাটো আলোচনা ছিল, এই জিনিসগুলো তোমরা দেখছো সব ন্যানোমিটার এত। এখন আসলে বেনজিনের আমরা বিক্রিয়াতে চাই। তাহলে বেনজিন কিন্তু এইভাবে যে কোনো ভাবে আমরা লিখতে পারি। আর বেনজিন তৈরি হয় কিভাবে আমরা জানি যে কি, আচ্ছা বেনজিনের প্রস্তুতি তো ওটা দেখাবো আমরা, বেনজিনের প্রস্তুতি দেখাবো। তাহলে এরপরে তাহলে বেনজিন থেকে এগুলাই নরমালি ছিল। ঠিক আছে, তাহলে বেনজিন, এবার আসো বেনজিনের মেইন যে বিক্রিয়াগুলা, বেনজিনের বিক্রিয়া আছে নরমালি 3টা বিক্রিয়া আছে। ঠিক আছে, বেনজিন নরমালি 3টা বিক্রিয়া আছে। একটা হলো কি, আচ্ছা আরেকটা জিনিস, এখানে বেনজিন যে তোমার কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা কি হবে, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু কি ইলেকট্রোফিলিক। এখন ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক এটার মানে কি বোঝায়, তার মানে বেনজিনে যে মূলকটা প্রতিস্থাপন বিক্রিয়া করবে সেই ইলেকট্রনের আকর্ষণে যায় করবে। বেনজিনে আমরা দেখলাম কি পাই ইলেকট্রন আছে, ফলে কেউ যদি তার সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করতে যায়, সাপোজ এখানে অ্যাড হবে, এখানে অ্যাড হবে কেন, কারণ এই যে এই জায়গাতে সে পাই ইলেকট্রন দেখছে, তার মানে পাই ইলেকট্রনের নেশায় সে কিন্তু এখানে এসে প্রতিস্থাপন বিক্রিয়া করতেছে। তাহলে এই জন্য এটা হলো ইলেকট্রোফিলিক। তাহলে ইলেকট্রোফিলিক মানে কি, পাই ইলেকট্রনকে দেখে সে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করবে। পাই ইলেকট্রনের লোভে বিক্রিয়া করে, প্রতিস্থাপন বিক্রিয়া করে। এই জন্য হলো বেনজিনের সব প্রতিস্থাপন বিক্রিয়া হলো ইলেকট্রোফিলিক। ঠিক আছে, কারণ কি ওই যে পাই ইলেকট্রন আছে ওর সাথে তারা এসে এখানে যুক্ত হয়। তাহলে এখানে গেল। নেক্সট আসো বেনজিনের প্রস্তুতি, মেন কিছু প্রস্তুতি আছে, আমাদের মেন প্রস্তুতিগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, বেনজিন আসলে কি কি প্রস্তুতি আছে। তাহলে প্রথম 1 নাম্বার যেটা আছে সেটা হলো CH3 COONA প্লাস NaOH প্লাস CaO। এখানে কি তৈরি করবে, এগুলা খুবই ইজি বিক্রিয়া। ঠিক আছে, বেনজিন তৈরি করবে প্লাস, তাহলে এটা এখন কেমনে তৈরি করলো দেখো, দেখো এটা হলো কি, এটারে আমরা বলি সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন একটু দেখো বেনজয়িক অ্যাসিডের সংকেত কি, বেনজয়িক অ্যাসিডের সংকেত দেখো, এই যে আমি তোমাদের বলছি এটা হলো বেনজিন, এই বেনজিনে একটা COOH যদি বসাও তাহলে এটা হলো বেনজয়িক অ্যাসিড। ঠিক আছে, এই বেনজয়িক অ্যাসিডটা যদি এখান থেকে C ডাবল হাইড্রোজেনটা সরাও, মানে একটা নেগেটিভ চার্জ, এটা হবে বেনজয়েট। ঠিক আছে, বেনজয়েট। তাহলে এটা হলো আমার কি, বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড। আর বেনজয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সরাইলে বেনজয়েট আয়ন, বেনজয়েট আয়ন। ঠিক আছে, আর এই বেনজয়েট আয়ন এখানে এই যে ফাঁকা জায়গাটাতে যা বসাবা এটা সেই বেনজয়েট হয়ে যাবে। এই সি এখানে মনে করো COO এনে আমি বসাইলাম এনে, তাহলে এনে যদি হয় তাহলে এটা হলো বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, তাহলে বেনজয়েট আয়ন মানে কি, COO থাকবে, বেনজয়েট আয়ন মানে COO থাকবে, বাট COO এর সাথে আমি যা বসাবো সেটা বেনজয়েট হয়ে যাবে। যেহেতু আমি সোডিয়াম বসাইছি তার মানে সোডিয়াম
বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। তাহলে বেনজয়িক অ্যাসিড, এন্ড বেনজয়িক অ্যাসিডের অন্যরকম যদি সংকেত তোমার কাছে চাই তুমি কি করবে দেখো, এই যে এই টোটালটা হলো বেনজিন মানে কি C6H6, বাট এখানে একটা দাগ আছে, আর আমি দাগ আছে মানে কি আমি বলছিলাম দাগ আছে মানে এখান থেকে হাইড্রোজেনটা সরে গেছে, সরে এখানে CH বসাইছে। তাহলে এই যে বেনজিন চক্রে যতগুলো দাগ থাকবে ততগুলো হাইড্রোজেন সরছে, তাহলে যদি একটা দাগ তার মানে কি একটা হাইড্রোজেন কম মানে C6H5, তো C6H5 এর সংকেত, আর এর সাথে COH আছে, তাহলে COH, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার কি, এটা হলো আমার বেনজয়িক অ্যাসিড C6H5। তাহলে বেনজিনে যদি দুইটা দাগ থাকতো এরকম, মনে করো এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এখানে একটা COH আছে আর এখানে একটা কিছু আছে ক্লোরিন আছে, তার মানে এই যৌগটার সংকেত কি হইতো, এই যৌগটার সংকেত দেখো দুইটা দাগ আছে না, তার মানে কি C6H4, দুইটা দাগের কারণে হাইড্রোজেন আমার দুইটা কমে গেছে, তারপরে আমি কি লিখবো Cl তারপর COH এরকম, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু এরকম, এটা আমরা এখানে আসলে বুঝলাম যে যতগুলো দাগ থাকে তার মধ্যে নরমালি তার কাউন্টের ক্ষেত্রে আমি ততগুলো হাইড্রোজেন কমে যায়, ঠিক আছে, ততগুলো হাইড্রোজেন কিন্তু আসলে কমে যায়। তাহলে এই বেনজয়েড লবণটা এটা কিন্তু বুঝলাম যে আসলে যে এটা হলো কি সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। COO হলো বেনজয়েড আয়ন, এরপর যেটা বসবে এটা হলো সোডিয়াম বেনজয়েড বা বেনজিক অ্যাসিডের যে লবণটা ছিল, ঠিক আছে। আমরা জানি হাইড্রোজেন উঠে এখানে একটা ক্ষারের পার্ট আসে, এখানে একটা লবণ, ঠিক আছে, এটা একটা লবণ, কারণ এটা আমরা কেমনে পাই, এই যে COOH এর সাথে আমরা কি বসাই NaOH ক্ষার, তাহলে ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে আমরা জানি, আমরা জানি কি ক্ষার থেকে OH আর অ্যাসিড থেকে হাইড্রোজেন, ক্ষারের OH আর অ্যাসিডের হাইড্রোজেন মিলে কিন্তু পানি তৈরি করে, পানি, আর বাকিটা লবণ, তাহলে কি আর বাকি থাকলো কি তাহলে এটা 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 এটা, আর এই যে COO এই COO এর সাথে তাহলে কি আসবে সোডিয়াম, তাহলে এই যে এরকম, তাহলে ক্ষারের OH আর অ্যাসিডের কি হাইড্রোজেন, ঠিক আছে, অ্যাসিডের হাইড্রোজেন আর ক্ষারের OH এটা দুইটা মিলে এটা তৈরি করবে। তাহলে এটা হলো বিক্রিয়া, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হয় জানো, এক্ষেত্রে মেইন তোমার মনে রাখা লাগবে যে COONA এর আগে যে পার্টটা থাকবে এই পার্টটা তাহলে কি, এই পার্টটা হলো কি, এই পার্টটা হলো আমার কি C6H5 না, কারণ এই যে বলছিলাম একটা দাগ থাকলে মানে কি একটা হাইড্রোজেন কম, তার মানে C6H5 এর সাথে শুধু একটা হাইড্রোজেন অ্যাড করাই দিবা, এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড, এটা সব জায়গার বিক্রিয়া। তাহলে এর সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি হবে C6H6, তার মানে এটাই তো C6H6, তার মানে এটা, ঠিক আছে। এখন একটা দেখো এই যে মেইন যে যৌগটা, এই যৌগে কার্বন ছিল কয়টা, এখানে কার্বন ছিল 6টা, আর এই যে এখানে একটা কার্বন, তাহলে কার্বন 7টা, বাট উৎপন্ন আমার মেইন যৌগে কার্বন হইতেছে 6টা, যেহেতু কার্বন একটা কমে যাইতেছে এই জন্য এটা আমরা বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, কারণ একটা কার্বন কমে যাইতেছে, ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, একটা হলো বেনজয়িক অ্যাসিডের লবণ বা সোডিয়াম বেনজয়েটের সাথে এই যে যৌগটা আমার এটা হলো কি সোডা লাইম, ঠিক আছে, এটা মনে রেখো সোডা লাইম। NaOH এর সাথে যদি চুন থাকে, CaO মানে কি চুন আর NaOH মানে ক্ষার, এটা যদি থাকে তার মানে আমার কি বেনজিন উৎপন্ন হয় আর এই জিনিসটা উৎপন্ন হয়। মেইন টার্গেট হলো কি COON এর আগে যেই পার্টটা থাকবে তার সাথে একটা হাইড্রোজেন যোগ হয়, তাহলে এটা আমার 1 নাম্বার বিক্রিয়া গেল, ঠিক আছে। এই বিক্রিয়াটা 1 নাম্বার বিক্রিয়া গেল। এবার আসো 2 নাম্বার বিক্রিয়া। 2 নাম্বার বিক্রিয়া আরো সহজ, যে ফেনল OH, এটা হলো আমার কি ফেনল, ফেনলের সাথে আমি কি নেব, ফেনলের সাথে আমি নেব জিঙ্ক, ঠিক আছে। ফেনলকে আমি জিঙ্ক সহ উত্তপ্ত করব, ফেনলকে জিঙ্ক সহ উত্তপ্ত করব। ফেনলকে জিঙ্ক সহ উত্তপ্ত করলে এটা আসলে কি হয়, এই জিঙ্ক এখানে আসলে বিজারণ বিক্রিয়া হয়, ঠিক আছে, এটা আসলে বিজারণ বিক্রিয়া হয়, তার মানে ফেনল যেটা আছে ফেনল এখানে কি হবে বিজারিত হবে, আর জিঙ্ক আমার কি হবে জারিত হবে। তাহলে জিঙ্ক কি করবে এখানে, আচ্ছা তাহলে এখানে দেখো কি তৈরি করবে, তাহলে এখন জারণ বিজারণ মানে কি এটা এখানে একটু বোঝা লাগে, দেখো জারণ বিজারণ মানে কি, জারণ বিজারণ, এই যে জারণ, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন অথবা হাইড্রোজেন ছাড়ন অথবা অক্সিজেন গ্রহণ, ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখা লাগবে। তাহলে বিজারণ মানে কি, বিজারণ মানে উল্টা, বিজারণ মানে উল্টা, ঠিক আছে না। তাহলে বিজারণ মানে কি, বিজারণ, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ
বা হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন ত্যাগ, তাই না? তাহলে মনে রাখবা জারণ মানে ছাড়ন, আর কারে কারে ছাড়ে, ইলেকট্রন ছাড়ে আর হাইড্রোজেনটা ছাড়ে, অথবা অক্সিজেন গ্রহণ করলেও জারণ হয়। তাহলে জিঙ্কের এখন কি হবে, জিঙ্কের জারিত হবে। তাহলে জিঙ্ক জারিত হওয়া মানে কি, জিঙ্ক এখানে অক্সিজেন নেবে, ফলে এই যে এই অক্সিজেনটা আছে, এই যে এখানে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা কিন্তু কি জিঙ্ক নিয়ে নেবে, জিঙ্ক নিয়ে নেবে, ফলে জিঙ্কের আসলে কি হবে, জারণ হবে। ঠিক আছে, তাহলে এই যে জিঙ্ক, জিঙ্ক আমার জারিত হইল। ঠিক আছে, এন্ড জিঙ্ক যদি এখান থেকে একটা অক্সিজেন নেয়, ফলে এখানে আসলে থাকতেছে কি, এখানে এই যে এই বেনজিনটা কিন্তু থাকবে, কারণ আমরা জানি যে এই সংকেতটা কি ছিল, এই যে যেহেতু আর এখানে একটা দাগ আছে, ফলে এটা কি C6H5, তাই না? C6H5, তার উপর এখানে OH ছিল। তাহলে যেহেতু একটা দাগ আছে, এই যে এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায়, এখান থেকে হাইড্রোজেন যদি চলে যায়, হাইড্রোজেন চলে যাওয়ার পর আসলে কি থাকবে, হাইড্রোজেন চলে যাওয়ার পর কি থাকবে, C6H6 তো থাকবে, তাই না? হাইড্রোজেন যখন চলে যাবে তখন C6H থাকবে, আর এটাই তো C6H6, তার মানে বেনজিন। ঠিক আছে, যদি চলে যায় তখন কি C6H থাকবে, মানে এটা একটা, তার মানে এখানে কি হইতেছে, আসলে জিঙ্কের জারণ হইতেছে, আর ফেনল কি, জিঙ্ক এখানে কি হইতেছে, হ্যাঁ জিঙ্ক জারিত হইতেছে, আর ফেনল এখানে কি হইতেছে, বিজারিত হইতেছে। ঠিক আছে, এখানে ফেনল আমার কি হইতেছে, এখানে ফেনল বিজারিত হইতেছে, ফেনল বিজারিত। কারণ কি, ফেনল আমার কি অক্সিজেন ত্যাগ করতেছে, আর অক্সিজেন ত্যাগ মানে কি বিজারণ, তাই না? তাহলে এখানে গেল। এবার আসো 3 নম্বর বিক্রিয়া যেটা আছে, 3 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া পলিমাকরণ বিক্রিয়া। আমরা জানছি যে CH তিনটা CH যদি বিক্রিয়া করো, আমরা কি আয়রন নল 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা দেই, তাহলে তিনটা মিলে আমার কি তৈরি করবে, বেনজিন তৈরি করবে। এটা হলো আমার কি পলিমাকরণ বিক্রিয়া। পলিমাকরণ, পলিমাকরণ বিক্রিয়া, এখানে আমার এটা কি পলিমার, আর এটা হলো কি আমার অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন এটা কি অ্যালকাইন না, অ্যাসিটিলিন বা ইথাইন, ইথাইন, তাই না? তাহলে অ্যাসিটিলিন বা ইথাইল, তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমার মনোমার। ঠিক আছে, কারণ কি ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো এখানে তিনটা অ্যাসিটিলিন যুক্ত হয়ে কিন্তু একটা বড় বেনজিন তৈরি করছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা মনোমার বলি, আর বড় জিনিসটাকে পলিমার বলি। এখানে আয়রন নল 450, এটা খুবই মনে রাখা লাগবে। ঠিক আছে, এই তিনটা এখানে বিক্রিয়া করলো, এই তিনটা হলো আমার মেন। আরেকটা থাকে, এটা আমার গ্রিকনাট বিকারক। গ্রিকনাট বিকারক, গ্রিকনাট বিকারক কি, গ্রিকনাট বিকারক হলো আমরা কি পড়ছিলাম, RMGX অথবা ARMGX। আর মানে কি অ্যালকাইল, মানে CH3 অথবা C2H5 অথবা C3H7, মানে অ্যালকাইল CnH10+1, CnH10+1। আর অ্যারাইল মানে কি, অ্যারাইল মানে C6H5। ঠিক আছে, এটা হলো অ্যারাইল। বা কি, এই যে এরকম বেনজিন যে চক্র, বাট এই যে একটা দাগ থাকবে, একটা দাগ মানে কি, একটা হাইড্রোজেন কম, মানে C6H5। ঠিক আছে, এটা হলো অ্যারাইল। তাইলে এখন যেহেতু আমরা বেনজিন তো এই করতে দিতেছি, তার মানে আমাদের এখানে অ্যারাইল নেওয়া লাগবে। ঠিক আছে, তার মানে RMGX না ARMGX নেওয়া লাগবে। ফলে এই যে MgX। ঠিক আছে, এর সাথে গ্রিকনাট বিকারক মানে এর সাথে তোমার কি করবো, পানির বিক্রিয়া করবো, মানে এই গ্রিকনাট বিকারককে আদ্র বিশ্লেষণ করবো আমরা। ঠিক আছে, গ্রিকনাট বিকারককে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে এটা হলো আদ্র বিশ্লেষণ করা। আদ্র বিশ্লেষণ করলে এখানে আমরা বেনজিন পাবো। প্লাস Mg
আচ্ছা এক্স মানে কি? এক্স মানে তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো তো জানো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা হলো আমার কি আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া। তাহলে এখানে অল টাইম মনে রাখবা যে এখানে যে এমজিএক্স যেটা আছে এখানে আসলে এটা কেমনে করে থাকে মনে রাখবা অল টাইম। এটা হলো ওই যে ওইরকম, মানে এই যে এটার আগে যে পার্টটা থাকবে ওর সাথে একটা হাইড্রোজেন, মানে যে পানি, পানি মানে কি এইচ আর ওএইচ, ওএইচ তো সবসময় মাইনাস আর এইচ সবসময় প্লাস। ঠিক আছে, এখানে এমজিএক্স এটা হলো আমার মাইনাস আর এই যোগটা হলো আমার প্লাস। তাহলে এর প্লাসের সাথে এর বিক্রিয়া করবে। এমজিএক্স মানে কি? শোনো, এক্স মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, এদের সবসময় -1 থাকে। আচ্ছা না, এটা হলো প্লাস, এমজিএক্স এটা হলো প্লাস আর এটা হলো এর মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হলো এর মাইনাস। কেন? কারণ দেখো এমজি হলো কত? +2 আয়ন। আর এই যে এক্স আছে মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের তো -1 আয়ন। তাহলে এই যে +2 আর -1 মানে কি? +1। তার মানে এমজিএক্স এটা হলো কি +1। ঠিক আছে, আর এটা যদি +1 হয় তাহলে এটা -1। তাহলে এর মাইনাস আর এর প্লাস। তাহলে এই যোগটা ছিল কি? C6H5 ছিল, কারণ একটা দাগ আছে। এর সাথে এই যে A প্লাসটা আসলে যুক্ত হয়, যুক্ত হয়ে তাহলে কি তৈরি করে? C6H6, মানে যে C6H6। ঠিক আছে, আর এমজিএক্স এর সাথে এখানে OH টা চলে আসে, এমজিএক্স এর সাথে এখানে OH টা চলে আসবে, ফলে OH টা সবসময় এমজিএক্স এর মাঝখানে ঢুকে। যতগুলো সামনে আমরা বিক্রিয়া দেখবো সবগুলো বিক্রিয়াতে আমরা এটাই দেখবো যে এই যে OH টা আছে, OH টা আসলে এমজিএক্স, OH টা এমজি আর এক্স এর মাঝখানে ঢুকে, ফলে এই যে এমজি আর OX এর মাঝখানে ঢুকে। ঠিক আছে, ফলে হাইড্রোজেন যাবে এমজিএক্স এর আগে যেটা আছে ওর সাথে, আর OH টা যাবে এমজিএক্স এর সাথে। ঠিক আছে, আর এটা তোমার অ্যালকাইল হ্যালাইড হতে পারতো, মানে এটা যদি মনে করো যে কি হতে পারতো, CH3 এমজিএক্স হইতো, তাহলে তখন কি সিএইচ এর সাথে কিন্তু এইটার সাথে কিন্তু একটা হাইড্রোজেন অ্যাড হইতো, তাই না? এটার সাথে যদি একটা হাইড্রোজেন অ্যাড হয় তখন কি করতো? এর সাথে হাইড্রোজেন যাইতো আর এর সাথে কি ওএইচ যাইতো, তাই না? ফলে তখন কি সিএইচ3 এর সাথে একটা হাইড্রোজেন গেলে কি সিএইচ4 তৈরি করতো, মানে কি অ্যালকেন। তাহলে অ্যালকেনের বিক্রিয়া কিন্তু আমরা গ্রিগনার বিক্রিয়ক থেকে পাই, আমরা গ্রিগনার বিক্রিয়ক থেকে অ্যালকেনও দেখবা যে পাবো। ঠিক আছে, এমজিএক্স এর আগে যে সিএইচ3 থাকবে ওর সাথে শুধু হাইড্রোজেন বসাবো, এর সাথে শুধু হাইড্রোজেন বসালে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এমজিএক্স এর আগে যেই যদি অ্যালকাইল থাকে তাহলে ওর সাথে হাইড্রোজেন বসালে অ্যালকেন পাই, আর যদি অ্যারাইল থাকে মানে C6H5 ওর সাথে হাইড্রোজেন বসালে আমরা বেনজিন পাই। যেহেতু আমরা বেনজিনের বিক্রিয়া পড়াইতেছি এই জন্য আমরা ওখানে অ্যারাইল দিছি। আর এমজিএক্স এর সাথে সবসময় পানির OH-টাই আসে, এটা সামনে যত বিক্রিয়া দেখবে সব জায়গাতেই আছে। ফলে এই চারটা আমরা মেজর বিক্রিয়া এখানে কিন্তু দেখলাম, দেখে ফেলছি। ঠিক আছে, এই চারটা বেনজিন থেকে এই চারটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এই চারটায় আসে। বাকি তোমাদের বইয়ে আছে একটা দুইটা দেখে নিবা, বাট ওগুলা আমি অতটা আসতে দেখি না, আমি এই জিনিসগুলো সবসময় বেশি আসতে দেখি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কি 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার, এটা আমার 4 নাম্বার। ঠিক আছে, তাহলে এই চারটা আমরা মেইনলি দেখবো। ঠিক আছে, এরপর বাকি আমরা এরপরে আমরা আসো যে এই বেনজিনের প্রস্তুতি আমরা দেখলাম, এবার আসো বেনজিনের সংযোজন বিক্রিয়া আমরা দেখবো। বেনজিন কি কি যৌগের সাথে সংযোজন হইতেছে, তার মানে বেনজিন মানে কি? এই যে এটা 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 বেনজিন। বেনজিনের সাথে আমি প্রথমে হাইড্রোজেন অ্যাড করি, আর হাইড্রোজেন অ্যাড করা মানে কি? হাইড্রোজেন অ্যাড করবো বেনজিনের সাথে প্রথমে হাইড্রোজেন, আর হাইড্রোজেন অ্যাড করাই মানে মনে রাখবা যে হাইড্রোজেন সুন্দর, এটা হলো কি নিকেল আর 180°। ঠিক আছে, নিকেল আর 180° তাপ, নিকেল আর 180° তাপমাত্রা। তাহলে এখানে আসলে কি হবে? এই যৌগটা আসলে ছিল কি? এই যৌগটা ছিল এরকমই তো, আরে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তাহলে হাইড্রোজেন আমি অ্যাড করতেছি, সংযোজন বিক্রিয়া মানে কি? তার মানে দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকা লাগবে, আর দ্বিবন্ধন 3 বন্ধন গুলো ভাঙবে, তাই না? ফলে এই যে যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধন ভাঙবে, প্রত্যেকটা দ্বিবন্ধনই ভাঙবে। ফলে আসলে কি এই দ্বিবন্ধনটা ভাঙবে, এই দ্বিবন্ধন যদি ভাঙে ফলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে। তারপর এই দ্বিবন্ধনটা ভাঙবে, ফলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে। আর এই দ্বিবন্ধনটা ভাঙবে, ফলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে। ফলে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, প্রত্যেকটা হাতে, তার মানে কি সবগুলা হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে।
আর সবগুলো হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি প্রত্যেক এই দ্বিবন্ধনগুলো থাকতেছে না, তার মানে এটা তো আসলে এটাই হবে। এটার দ্বারা আসলে কি বোঝায়, এটার দ্বারা কি বোঝায় যে কার্বন আছে 6 কোণে 6টা, এই যে 6 কোণে 6টা কার্বন আছে, আর তো কোনো দ্বিবন্ধন নাই আছে, তাহলে বাকি হাতগুলো কি হাইড্রোজেন দিয়ে পূরণ করবো। CH2 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 CH2, তার মানে এই যৌগটা কি, এই যৌগটাই তো এইটা, তাই না? কারণ আগে যৌগটা ছিল কি C6H6, এর সাথে আমি 6টা হাত ভাঙায় 6টা হাইড্রোজেন যোগ দিলাম, ফলে যৌগটা এখন কি হয়ে গেছে C6H12 হয়ে গেছে। এক কথায় হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এই আমার হাতগুলা শুধু নাই হয়ে গেছে, ঠিক আছে? আর হাইড্রোজেনকে দেখানোর জন্য যেহেতু আমাদের কি কোনো কিছু লেখা লাগে না, আমরা বন্ড লাইন স্ট্রাকচারে কি হাইড্রোজেনকে আলাদা করে দেখাই, হাইড্রোজেনকে আলাদা করে কিন্তু দেখাই না। এই কোনাগুলা আছে, কোনার অতিরিক্ত হাতগুলা হাইড্রোজেন দিয়ে পূরণ হবে, আমরা এই কনসেপ্টই জানি যে অতিরিক্ত হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করবে, এই জন্য আমরা কিন্তু কাউরে এগুলা দেখাই না। ফলে এই যৌগটারে আমরা তখন কি বলবো, সাইক্লোহেক্সেন, ঠিক আছে? নরমাল বেনজিন ছিল C6H6, সংযোজন বিক্রিয়ার কারণে 6টা হাত ফাঁকা হয়েছে, 6টা হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে C6H6 এর সাথে 6টা হাইড্রোজেন অ্যাড মানে কি C6H12, ফলে এই যৌগটা হয়েছে সাইক্লোহেক্সেন, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেনকে দেখানোর জন্য আমাদের এক্সট্রা হাত দিয়ে যুক্ত করা লাগতেছে না, জাস্ট দ্বিবন্ধনটা নাই, দ্বিবন্ধন নাই মানে কি হাত একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো সাইক্লোহেক্সেন। দেন 2 নম্বরে তুমি আসো, 2 নম্বরে আমরা ক্লোরিন অ্যাড করব, ঠিক আছে? এখানে আসলে 3টা Cl2 ক্লোরিন অ্যাড করব, আর ক্লোরিন অ্যাড করতে গেলে আমাদের কি লাগবে, সূর্যালোক, সূর্যের আলো। তাহলে এখানে কি হবে, ওই যে বন্ধনগুলা ভাঙবে সব, ঠিক আছে? এই বন্ধন, এই একটা হাত প্রত্যেকটার একটা করে হাত ফাঁকা, ফলে ওই ভিতরে আর বন্ধন নাই। এই একটা হাতে আগে কিন্তু একটা করে হাইড্রোজেন বসছিল, বাট হাইড্রোজেন আমার দেখানি লাগে নাই, ঠিক আছে? কারণ আমরা জানি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে এমনি পূরণ, হাইড্রোজেন দেখা লাগে। কিন্তু এবার কিন্তু ক্লোরিন, প্রত্যেকটা হাতে একটা করে ক্লোরিন, তাহলে এই যে Cl, 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 তার মানে এই যৌগটা আসলে কি হইতেছে, এই যৌগটা নরমাল যৌগ ছিল C6H6, তাই না? বাট এখন অতিরিক্ত একটা করে ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে কি Cl6। তাহলে এই যৌগটার আমরা কি বলতেছি এখন, এই যৌগটা আমরা বলবো নরমালি বেনজিন ছিল, বেনজিনের সাথে 6টা ক্লোরিন, তার মানে কি বেনজিন হেক্সাক্লোরাইড, হেক্সাক্লোরাইড, অথবা কি লিন্ডেন, অথবা কি গ্যামাক্সিন পাউডার, গ্যামাক্সিন পাউডার, ঠিক আছে? তাহলে গ্যামাক্সিন পাউডার বা বেনজিন হেক্সাক্লোরাইড বা লিন্ডেন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হয়েছে, 6টা হাইড্রোজেন অ্যাড হয়েছে, এই জন্য C6H6 থেকে C6H12, এখানে 6টা ক্লোরিন অ্যাড হয়েছে, এইটারে আমরা বলবো কি ক্লোরিনেশন, এটা হলো কি ক্লোরিনেশন, ক্লোরিনেশন মানে হাইড্রোজেন অ্যাড করা, আর এটার আমরা কি বলবো হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, ঠিক আছে? হাইড্রোজেন করতেছে। এবার আসো 3 নাম্বার, সেটা হলো ওজোন সংযোজন করবো আমরা, ঠিক আছে? তাহলে এবার আসো ওজোন সংযোজন, 3 নাম্বার, এটা হলো কি ওজোন সংযোজন। ওজোন সংযোজন বা কি ওজনীকরণ, ঠিক আছে? ওজোন সংযোজন বা ওজনীকরণ যাই বলো। তাহলে এখানে আসলে কি কি হবে, এখানে জাস্ট ওজোন যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো আসলে বেনজিন কি হইতেছে, এই যে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে এখানে ছিল দ্বিবন্ধন, এখানে ছিল দ্বিবন্ধন, একটা ফাঁকা রেখে দ্বিবন্ধন। তাহলে এখানে আমি কি করব, জাস্ট ওজোন যুক্ত করব, কার উপস্থিতিতে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ধরবো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, এখানে একটা বন্ধন ভাঙে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার H2 যুক্ত করতে হয়েছে, যেহেতু একটা বন্ধন ভাঙে আমি 2টা হাত পাই, এই জন্য H2 মানে কি 2 হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে ক্লোরিন মানে প্রত্যেকটা বন্ধন ভাঙে আমার 2টা ক্লোরিন দেওয়া লাগতো, যেহেতু একটা বন্ধন ভাঙলে 2টা হাত ফাঁকা, আর আমার যুক্ত করা লাগতেছে 2টা ক্লোরিন, এই জন্য আমি 2 হাতে 2টা ক্লোরিন দিতাম। বাট এই ক্ষেত্রে একটা বন্ধন ভাঙে আমার 3টা অক্সিজেন দেওয়া লাগবে, ফলে এখানে 3টা অক্সিজেন দেওয়া লাগবে, এখানে 3টা অক্সিজেন দেওয়া লাগবে, এখানে 3টা অক্সিজেন দেওয়া লাগবে, ফলে এটা কিন্তু নরমাল, কারণ এর একটা হাত ফাঁকা হইতো, এর একটা হাত ফাঁকা হইতো। দেন এই এক হাতে আমি একটা
ক্লোরিন দিতাম এই একটা হাতে ক্লোরিন, বাট এখানে আমার তিনটা দেওয়া লাগবে, মানে এর একটা হাতে যদি অক্সিজেন দেই, এর এক হাতের অক্সিজেন দেই, তাহলে আরেকটা অক্সিজেন আমি কই দিব? তাহলে এই জন্য এটা এখন কি হয়ে যাবে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH। তাহলে এই যে দেখো এখন, এই যে এখন তার মানে এই জায়গাতে দ্বিবন্ধন ছিল না, ফলে এই দ্বিবন্ধনের একটা দ্বিবন্ধনের মাঝখানে আমি একটা ও ঢুকাই দিলাম, আরেকটা বন্ধন ছিল, ওই একটা বন্ধনে আমি দুইটা ও ঢুকাই দেবো, এই যে একটা ও, এই যে একটা ও, এই যে একটা, ঠিক আছে? তাহলে টোটাল আমার হাত দুইটা, একটা হাতের মধ্যে আমি একটা অক্সিজেন দিতেছি, আর আরেকটা হাতের মধ্যে আমি দুইটা অক্সিজেন দিতেছি। তেমনি এখানেও দুইটা বন্ধন ছিল না, এখানেও একটা অক্সিজেন, তারপর আরেকটা হাতে আমি কি আরেকটা, দুইটা, বাকি দুইটা অক্সিজেন, ঠিক আছে? তেমনি এখানেও দেখবা একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে, আর এদের মাঝখানে একটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা এটা একটা ঘরবাড়ির মতো হয়ে গেল, এটারে আমরা বলি ঘরবাড়ি বিক্রিয়া, ঠিক আছে? এটা হলো বেনজিন ট্রাইওজোনাইট। এই যৌগটার আমরা কি বলছি? ট্রাইওজোনাইট যৌগ, ট্রাইওজোনাইট, ঠিক আছে? তাহলে এখন এখানে কি বিক্রিয়া হবে, এইটারে আমরা আবার কি করব, এইটারে আমরা আবার আদ্র বিশ্লেষণ করব, এইটারে আদ্র বিশ্লেষণ, ঠিক আছে? কার উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করব? জিঙ্ক, আদ্র বিশ্লেষণ। আর আদ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া। তাহলে এই জিঙ্কটা আসলে কি করবে? তিনটা দেখো এখন, এখানে দেখো, এই যে সিমিলার দেখো, এই যৌগ, এই যৌগ, এই যৌগ, এই যৌগ, দেখো এখানে কি আছে? একটা CHO, আর এখানে একটা কি CHO। তাহলে এখানে একটা CHO, CHO, আবার দেখো এই, এখানে দেখো, এখানে দেখো একটা CHO, এখানে একটা CHO, আবার এখানে দেখো একটা CHO, এখানে একটা CHO, তার মানে তিনটা CHO CH হইতেছে। তার মানে এদের যে এই মাঝখানে একটা করে অক্সিজেন গেছিল, একটা করে অক্সিজেন বাদ পড়ে যেতেছে। তাহলে আলটিমেটলি যৌগটা কি তৈরি করতেছে দেখো, CHO CHO, ঠিক আছে না? কয়টা? তিনটা। আর তিনটা আমার কি অক্সিজেন থাকলো, এই অক্সিজেনটা জিঙ্ক নিবে, তার মানে কি জিঙ্ক অক্সাইড, তার মানে জিঙ্ক এখানে কি জারিত হইতেছে। তাহলে তিনটা অক্সিজেন জিঙ্ক নিবে, আর এখানে CHO CHO তিনটা করে উৎপন্ন করবে। তোমরা এটা খাতায় একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যৌগটা কিন্তু একটু জটিল। তাহলে এটারে আমরা কি বলছি? এটারে আমরা বলছি গ্লাইঅক্সাল, এটারে আমরা কি বলতেছি? গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল CHO CHO। তাহলে বেনজিনের ওজনীকরণ করলে আমরা কি করি? ঘরবাড়ি বিক্রিয়ার মতো গ্লাইঅক্সাল, ঠিক আছে? তাহলে এটা হলো গ্লাইঅক্সাল। তার মানে জাস্ট কিন্তু সিম্পল, ঠিক আছে? দ্বিবন্ধনগুলোর মধ্যে আমরা কি করছি? দ্বিবন্ধনগুলোর মধ্যে তিনটা অক্সিজেন ঢুকাইছি, ঠিক আছে? একটা বন্ধনে একটা অক্সিজেন, আরেকটা বন্ধনে আমরা দুইটা অক্সিজেন দিছি, এই যে ওরকম করে। তারপর লাস্টে আমরা কি করছি? জাস্ট ভাঙছি। কেমনে ভাঙছি? এই CHO আর এই CHO, ঠিক আছে? এই পাশে CHO, এই পাশে CHO, আবার এই পাশে CHO, এই পাশে CHO, এই পাশে CHO, এই পাশে CHO, মাঝখানে একটা করে জাস্ট অক্সিজেন বাদ রাখছে, ঠিক আছে? গ্লাইঅক্সাল। তাহলে এটা হলো বেনজিনের আসলে কি? ওজন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? এটা বেনজিনের। তাহলে এই তিনটা বিক্রিয়া কি ক্লিয়ার? সংযোজন বিক্রিয়া। তাহলে এই তিনটা সংযোজন বিক্রিয়া আশা করি তোমরা ক্লিয়ার, ঠিক আছে? এই তিনটা বিক্রিয়া কে কোনটা উৎপন্ন করে? সংযোজন। এই তিনটাই আমাদের সংযোজন বিক্রিয়া আছে। তাহলে এবার এরপরে আসো বেনজিনের আসলে প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এটাও গুরুত্বপূর্ণ। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কি কি আছে? এখানে বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া তিনটা আছে। এখানে দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা পড়বো ক্লোরিনেশন। এখানে ক্লোরিনেশন অন্য যে কোনো, ব্রোমিনেশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে ক্লোরিনেশন, আচ্ছা এখানে যেটা ছিল, এখানে এটার আমরা হ্যালোজেন সংযোজন বলবো, ঠিক আছে? হ্যালোজেন সংযোজন। আর এটা আমরা বলবো হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? কারণ ক্লোরিনেশন মানে ক্লোরিন অ্যাড করা, ওটা আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে চলে যেতেছি। তাহলে এটা হলো কি? হ্যালোজেন সংযোজন। হ্যালোজেনের মধ্যে আমরা কারে সংযোজন করছি? ক্লোরিনকে। হ্যালোজেন সংযোজন। আর এখানে আমার হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? এরপরে আমরা
এখানে ক্লোরিনেশন, তার মানে এখানে ক্লোরিন যুক্ত হবে। তার মানে দেখো বেনজিন হলো, এটা হলো বেনজিন, ঠিক আছে। এখানে আসলে কি আছে, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, তুমি হাইড্রোজেনটা দেখাইতে পারো, নাও দেখাতে পারো, সমস্যা নেই। প্লাস এখানে আমি ক্লোরিন অ্যাড করবো, সিএল। এখন ক্লোরিন অ্যাড করবা বা যাই অ্যাড করো, মনে রাখবা প্রভাবক হিসেবে আমরা কারে নিব, প্রভাবক হিসেবে নিব শুষ্ক AlCl3, AlCl3, এটা মনে রাখা লাগবে। শোনো, আমি যদি এক্স মানে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অথবা আর মানে অ্যালকাইল, এগুলা যদি আমরা যুক্ত করতে যাই, তখন অবশ্যই আমার কি নেওয়া লাগে, শুষ্ক বা অনাদ্র AlCl3, AlCl3 বা FeCl3, এদের আমরা কি বলি, এদের আমরা বলি হ্যালোজেন বাহক। নরমালি কি বলি এদের আমরা, হ্যালোজেন বাহক, হ্যালোজেন বাহক। ওরা হ্যালোজেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে যে হ্যালোজেন, এই শুষ্ক ক্লোরিনটা কি, এখান থেকে ক্লোরিন একটা যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি একজন সরে আরেকজনে অ্যাড হবে, ফলে এই হাইড্রোজেনটা সরবে আর এখান থেকে একটা ক্লোরিন যায় এখানে অ্যাড হবে, ঠিক আছে। ফলে ওই যে হাইড্রোজেন সরলো, হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন নিবে, ফলে দেখো এখানে আসলে কি হইতেছে, ওই হাইড্রোজেনটা সরে ওখানে আসলে ক্লোরিন যাবে, প্লাস ওই যে হাইড্রোজেন সরলো, হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে HCl তৈরি করবে, শেষ, ঠিক আছে। এটা হলো ক্লোরিনেশন। এরপরে সেম আমি যদি বাকিগুলা দেখাই, 2 নাম্বার নাইট্রেশন, নাইট্রেশন, নাইট্রেশনে কি নাইট্রোমূলক যুক্ত হবে, এশন মানে কি প্রত্যেকটা জায়গাতে আসলে যুক্ত হইতেছে। তাহলে এই যে প্লাস এখানে আমরা নিব কারে নিব, প্রভাবক হিসেবে নিব কি, এটা মনে রাখবা, ওহ নো, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো আসলে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এটা আমার কি নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এর আরেকটা সংকেত কি HNO3, ঠিক আছে। বাট HNO3টা আমি এইভাবে লিখি OHNO2। আর এখানে প্রভাবক হিসেবে কি থাকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু মাস্ট মনে রাখা লাগবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার মেইনলি 60 ডিগ্রি। তাহলে এই জায়গাতে আসলে কি হয়, নাইট্রোমূলকটা অ্যাড হয়, জাস্ট নাইট্রোমূলক অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে এই যে NO আছে এটাই এখানে অ্যাড হবে, ঠিক আছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন সরে AOH এর সাথে যুক্ত হবে, হাইড্রোজেনটা এখানে তো একটা হাইড্রোজেন আছে দেখাই দিলাম, ওই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তাহলে তাহলে এখানে কি হইতেছে, হাইড্রোজেনটা সরতেছে, হাইড্রোজেনের জায়গাতে NO2 বসবে, নাইট্রেশন মানে নাইট্রোমূলক যুক্ত হয় NO2, আর হাইড্রোজেনটা সরলে ওই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, শেষ, ঠিক আছে। নাইট্রেশন মানে নাইট্রোমূলক অ্যাড হওয়া। তারপরে 3 নম্বরে আসো, 3 নম্বরে কি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে কি, অ্যালকাইল মূলক অ্যাড করা, অ্যালকাইলেশন মানে অ্যালকাইল মূলক অ্যাড করা। তার মানে এখানে অ্যালকাইল মূলক অ্যাড হবে, ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে। তার মানে ওখানে আমি আবার কি এই হাইড্রোজেনটা এখানে দেখাইলাম, প্লাস এখানে অ্যালকাইল মূলক যুক্ত করার জন্য আমি CH3Cl দিলাম। এখানে অ্যালকাইল মূলক কোনটা, ওই যে CH3 মূলক যেটা আছে ওইটাই অ্যালকাইল মূলক না। তাহলে এখানে কি হবে, এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা যায় এর সাথে HCl তৈরি করবে, ঠিক আছে। তাহলে এখানে ক্লোরিনটা অবশ্যই কি নেগেটিভ চার্জ, আর CH3 এটা কি আমার পজিটিভ চার্জ, তাই না। তাহলে একটা পজিটিভ চার্জ সরলে সেখানে আবার পজিটিভ চার্জই যুক্ত হবে, হাইড্রোজেন এখান থেকে যদি সরে তাহলে H+ হিসেবে সরবে, ফলে CH3 এখানে প্লাস, ওই প্লাসটা আবার ঘাটতি পূরণ করবে, ফলে এখানে আসলে কি তৈরি করবে, ওই যে CH3, অ্যালকাইলেশন মানে অ্যালকাইল মূলক অ্যাড করা, আর ওই হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাসের সাথে HCl, প্রত্যেকটা আসলে প্লাস মাইনাসের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে এই যৌগটার নাম কি, এইটার নাম কি ছিল, এটার নাম ছিল নাইট্রোবেনজিন, তাই না, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এর নাম ছিল কি ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। আর এর নাম ছিল কি মিথাইল বেনজিন, তাই না, বা টুলুইন।
এটার আমরা টুলুইন বলি, মনে রাখবা CH3 যদি থাকে টুলুইন। বাকি মিথাইল বেনজিন, কারণ যৌগটা মিথাইল, এই যৌগটা হলো বেনজিন, বেনজিনের সাথে একটা মিথাইল আছে, ঠিক আছে, এটা হলো মিথাইল বেনজিন। এই যৌগটার সাথে প্রত্যেকটার সংকেত কি হবে, সংকেত তোমার যদি বের করতে বলে, তাহলে দেখো এখানে একটা দাগ আছে, তাহলে নরমাল যৌগটা ছিল C6H6 ছিল, বাট একটা দাগ আছে, তার মানে কি C6H5, একটা হাইড্রোজেন কমছে, এর সাথে CH3, তাই না? নাইট্রোমূলক যদি বের করতে বলে তাহলে ওখানে তুমি কি করবা, এই যৌগটা কি ছিল, এই যৌগ হলো কি C6H5NO2, NO2, ঠিক আছে, এই যৌগটা কি C6H5Cl, তাহলে এটা এর বুঝছো। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার আছে আমার সালফোনেশন। সালফোনেশন মানে কি, তাহলে 4 নাম্বারটা হলো আমার কি সালফোনেশন আছে। তাহলে এখানে আসলে কি যুক্ত হবে, SO3, SO3H, ঠিক আছে। তাহলে এখানে আমি দিলাম, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আমি কি নেব, গাঢ় সালফিউরিক অ্যাসিড নেব, মানে H2SO4, আর আমার প্রভাবক থাকবে কে, SO3 প্রভাবক, SO3, ঠিক আছে। তাহলে এখানে তৈরি করবে মেইনলি এই সালফোনেশনটা তেমন তোমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে, সালফোনেশনটা কি তেমন পরীক্ষায় তোমাদের এখানে কিন্তু আসে না। এখানে এটা যদি একটু কৌশলটা দেখতে দেখো তাহলে কি দেখবা, এখানে এটা কিভাবে থাকে, এটা OH মাইনাস, OH মাইনাস আর কি SO3H, এটা হলো কি প্লাস, তাই না? তাহলে এই যে এটা হলো H প্লাস হিসেবে যায়, হাইড্রোজেন যখন সরবে H প্লাস হিসেবে সরবে, H প্লাসটা OH এর সাথে বিক্রিয়া করে এই পানি তৈরি করতেছে, তাই না? এখান থেকে পানি তৈরি করতেছে, আর বাকি থাকলো কি SO3H প্লাস, তাহলে এইটা কি করে, ওই হাইড্রোজেন প্লাস যে সরতেছে ওর জায়গাতে সে রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে। প্রত্যেকটা আসলে প্লাস মাইনাসের খেলা। এখানে দেখলে হাইড্রোজেন প্লাস হিসেবে সরে যায়, ফলে এখানে CH3 ওই প্লাসটা এখানে অ্যাড হয়, এখানে হাইড্রোজেন প্লাস হিসেবে সরে যায়, এখানে কি আসে, ওই যে OH, এখানে তোমার কি যে NO2, কারণ OH আমরা জানি কি মাইনাস, তাহলে NO2 কি প্লাস, তাহলে NO2টা এখানে অ্যাড হয়ে যায়, এখানেও একটা হাইড্রোজেন প্লাস হিসেবে সরে, ফলে ক্লোরিনের মধ্যে একটা হলো প্লাস ক্লোরিন, একটা হলো মাইনাস ক্লোরিন, ঠিক আছে, Cl2, মানে একটা প্লাস একটা মাইনাস, তো হাইড্রোজেন প্লাস হিসেবে সরে এই ক্লোরিন প্লাসটা ওখানে যে যুক্ত হয়, আর হাইড্রোজেন প্লাসটা তখন ক্লোরিন প্লাস, মানে একটা অপোজিট চার্জের সাথে যুক্ত হয়ে কিন্তু ডানে ওরা পার্শিয়াল আরেকটা উৎপাদ তৈরি করতেছে। তাহলে এই যে ক্লোরিনেশন, তারপর সালফোনেশন, নাইট্রেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এই জিনিসগুলো একটু বুঝছো নাকি বলো, জিনিসগুলো বুঝছো কিনা একটু বলো। আচ্ছা, কেউ একজন কমেন্ট করছো যে কি ভাইয়া সংযোজন বিক্রিয়া ভিডিওটা তুমি যদি প্রথম থেকে দেখো তাহলে একটু বুঝবা, ঠিক আছে, প্রথম থেকে একটু দেখো, হয়তো মাঝখান থেকে এসে দেখা শুরু করছো, প্রথম থেকে দেখা শুরু করলে দেখবা বুঝতেছো, যথেষ্ট ভালো করে বলছি। আচ্ছা, এটা হলো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে। আরেকটা আছে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশনটা একটু বলি তোমাদের, দেখো অ্যাসাইলেশন মানে কি, অ্যাসাইল মূলক যুক্ত করা, তাহলে
অ্যাসাইলেশন কিচ্ছু না, জাস্ট এই যে এটা যে আছে হাইড্রোজেন, এর সাথে কি হবে, আর কক্স এখানে বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো। এখানে এই যে তখন এখানে CH3 ছিল, তাই না, ক্লোরিনের সাথে যেটা থাকবে ওইটা ওখানে যে যুক্ত হয়, তেমনি এখানে এই যে এক্স, এক্স মানে তো ক্লোরিন, তাহলে ক্লোরিনের সাথে কি আছে ওইটাই যাই যুক্ত হবে, জাস্ট ওইটার মতোই। এখানে আর কো আছে, তাহলে আর কোটা ওখানে যে যুক্ত হবে, তাহলে আর কো যুক্ত হয়ে কি তৈরি করবে, COR, এইটাই ঠিক আছে। তাহলে এইটাই হলো কি অ্যাসাইলেশন, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যাসাইল যৌগ কিন্তু তৈরি করতেছে। তাহলে নরমালি আর এক্স, এটা ছিল আমার কি আর এক্স, তাই না, ক্লোরিনটা হলো এক্স আর আর হলো কি CH3, তাহলে এখানে আরটা যা যুক্ত হইতেছিল এই জন্য অ্যাসাইল, আর এখানে আর কো, আর এর সাথে একটা সিও মানে কিটোন মূলক, তাহলে আর সিও যুক্ত হলে অ্যাসাইলেশন, এটা হলো অ্যাসাইল যৌগ, ঠিক আছে, অ্যাসাইল যৌগ, অ্যাসাইল, অ্যাসাইল হ্যালাইড, হ্যালাইড মানে কি, ওখানে যদি ক্লোরিন থাকতো তাহলে আমি অ্যাসাইল ক্লোরাইড বলতাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা জাস্ট এখান থেকে মনে রাখো যে এরকম করে যুক্ত হয়, ঠিক আছে। যদি শুধু আর এক্স থাকে তাহলে আরটা যা যুক্ত হবে, আর যদি আর কক্স থাকে তাহলে আর কোটা যুক্ত হবে, মানে এক্স বাদে বাকিটা ওখানে যাই যুক্ত হইতেছে। তাহলে আর যুক্ত হলে কি ওইটা অ্যালকাইলেশন, আর আর সিও যুক্ত হলে অ্যাসাইলেশন, ঠিক আছে। তাহলে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এটা কি বুঝছো? তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই, ঠিক আছে। এরপরে এই যে বেনজিনে যে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে, ক্লোরিনেশন, নাইট্রেশন, এখানকার মধ্যে নাইট্রেশন আর ফিডেল কার্প অ্যালকাইলেশনের মেকানিজম লাগবে, এটা আমরা পরের ক্লাসে দেখাবো, এটা একটু যেহেতু জটিল টপিক, ঠিক আছে। মেকানিজম, মেকানিজম আমরা পরের ক্লাসে দেখবো, মেকানিজম, মেকানিজম এইটার লাগবে আর এইটার লাগবে, ঠিক আছে, অ্যালকাইলেশন দুইটা মেকানিজম আসে। তাহলে কি ওভারঅল আজকের ক্লাসটা বুঝছো কিনা বলো? আজকের ক্লাসটা বুঝছো কিনা বলো? আজকের আমাদের টপিক ছিল বেনজিন, ঠিক আছে। বেনজিন পড়ানোর প্রথমে আমি তোমাদের কি কি পড়াইলাম, বেনজিন পড়ানো শুরু করতে আমরা শুরুতে তোমাদের করলাম যে আসলে আমাদের যে যে জিনিসগুলো বিক্রিয়া করে, আমরা জানি একটা জৈব যৌগ বিক্রিয়ায় দুইটা জিনিস বিক্রিয়া করে, এর মধ্যে একটা থাকে তোমার কি মেইন যে বিক্রিয়ক, আরেকটা থাকে পার্শিয়াল বিক্রিয়ক, ঠিক আছে, ওইটারে আমরা বলি আক্রমণকারী বিক্রিয়ক। এই আক্রমণকারী বিক্রিয়ক নরমালি তিন ধরনের হয়, একটা হলো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, একটা ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কারা, যাদের মধ্যে একটা করে ইলেকট্রন থাকে, তার মানে তারা বন্ধন গঠন করার টাইমে যে ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করছিল, তারা যদি ভেঙে যায় তারা দেওয়া ইলেকট্রনটা আবার নিয়ে নেয়, হ্যাঁ, নিয়ে নেওয়া অবস্থায় মুক্ত অবস্থায় থাকে, এই জন্য এটা আমরা মুক্তমূলক বলি। তাহলে মুক্তমূলকের মাথায় দেখবে এরকম ইলেকট্রন থাকবে। ইলেকট্রোফাইল কি, ফাইল মানে আকর্ষী, ইলেকট্রন মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনকে আকর্ষণ করে তার মানে কি, বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, এইটাই হলো ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে কে, যার ইলেকট্রনের ঘাটতি আছে, অথবা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে কে, যে নিজে পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রোফাইল আমরা কেমনে চিনবো, ইলেকট্রনের ঘাটতি থাকবে অথবা সে পজিটিভ চার্জ থাকবে। তাহলে ইলেকট্রনের ঘাটতি থাকা অবস্থায় দেখো AlCl3, FeCl3, BF3, এদের ইলেকট্রনের ঘাটতি আছে, প্রত্যেকে এরা হলো অষ্টক সংকোচন, তাই না, ওই যে উপরে আমি দেখাইতেছি কেমনে। তাহলে এরা হলো প্রথম ইলেকট্রোফাইল, যেহেতু এদের কোনো চার্জ নেই, অথবা পজিটিভ চার্জ দেখো আমি চিনবো, এদের পজিটিভ চার্জ আছে মানে এরা ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন এরা নেগেটিভ চার্জকে চায়। তাহলে ইলেকট্রোফাইল গেল। এবার আসলে নিউক্লিওফাইল, ফাইল মানে আকর্ষী, নিউক্লিয় মানে কি পজিটিভ চার্জ, তাহলে এরা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। ইলেকট্রোফাইল যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করছে, মানে ইলেকট্রন তাদের চাই, তাহলে নিউক্লিওফাইল কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে না, ফলে ওরা ইলেকট্রন আরো ছাড়বে, ফলে এদের দেখবা হয় মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, নয় নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াসকে বা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, ফলে নেগেটিভ চার্জ এরা নিজে হবে, ফলে নিজে নেগেটিভ চার্জ থাকবে, অথবা নিজের অতিরিক্ত ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো এই যে নিজে ইলেকট্রন নেগেটিভ চার্জ আমি নিচে কয়েকটা দিয়ে দিছি, অথবা অতিরিক্ত ইলেকট্রন আমরা নাইট্রোজেনের বা অক্সিজেনের যৌগগুলারে অতিরিক্ত ইলেকট্রন আমরা দেখি। তাহলে এই এক্সাম্পলগুলো তোমাদের বইয়ে আরো আছে ওইটা। তারপরে আমরা দেখলাম মেইনলি এই যে যে ইলেকট্রোফাইলগুলো আছে, যদি ইলেকট্রোফাইল আমরা দেখলাম প্রথম ইলেকট্রোফাইল হতে পারে, অথবা কি পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল হতে পারে। তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইলকে আমরা কি বলতেছিলাম, কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়াম আয়নগুলা 3 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে। আর কার্বনিয়াম মানে কি পজিটিভ চার্জ, ঠিক আছে, এই যে পজিটিভ চার্জ থাকবে, তো পজিটিভ চার্জ থাকা অবস্থায় 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হতে পারে, এদের স্থায়িত্বটা তোমাদের আসে। তাহলে মনে রাখবা কার্বনিয়াম আয়ন আর মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যেগুলো আছে, এদের ক্ষেত্রে স্থায়িত্বটা হলো 3 2 1, ঠিক আছে, 3 2 1। আর থাকলো কার্বন আয়ন, কার্বন আয়নটা হলো নিউক্লিওফাইল, যেহেতু অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ, ফলে এরা আকর্ষণ করবে কারে, পজিটিভ চার্জে,
তার মানে পজিটিভ চার্জকে আকর্ষণ করে কারা? নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল বা কার্বনায়নের তোমার যদি স্থায়িত্ব বলে তাহলে ওদের থেকে উল্টা, ওদের ছিল 3 2 1, এদের হবে 1 2 3। আর তোমার যদি সক্রিয়তা বলে তাহলে স্থায়িত্ব তুমি যা যা পড়ছো তার ঠিক উল্টা। এটা গেল। নেক্সট আমরা একদম বেনজিনের বিক্রিয়ার মধ্যে ঢুকে গেলাম। বেনজিনের বিক্রিয়া প্রথমে আমরা দেখলাম 3 ধরনের বিক্রিয়া আছে, একটা হলো বেনজিনের প্রস্তুতকরণ বিক্রিয়া, দেন বেনজিনের সংযোজন বিক্রিয়া, দেন বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিনের আমরা মেইন স্ট্রাকচারটা দেখলাম। বেনজিনের যেহেতু পাই বন্ধন 3টা আছে, পাই বন্ধন কি করে? বেনজিনের পাই বন্ধন আসে যে বেনজিনের পাই বন্ধন কয়টা? বেনজিনের পাই বন্ধন 3টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা? ইলেকট্রন আমার 6টা, তাই না? পাই বন্ধন 3টা, তার মানে পাই ইলেকট্রন 6টা। আর সিগমা বন্ধন কয়টা? সিগমা সিগমা দেখো সিগমা মানে একক বন্ধন, ফলে এই কার্বনের সাথে একটা একক বন্ধন আছে, এই কার্বনের সাথে একটা একক বন্ধন, এই কার্বনের সাথে একক বন্ধন, ফলে 6টা কার্বন নিজেদের মধ্যে একটা করে একক বন্ধন। আবার কার্বন হাইড্রোজেন একটা করে একক বন্ধন, তাই না? কারণ এই হাইড্রোজেনটা আমি এমনি হাইড্রোজেন দেখাতে পারতাম, তাই না? ফলে 6টা কার্বন 6টা হাইড্রোজেনের সাথে একটা একক বন্ধন আছে, আবার কার্বন নিজেদের মধ্যে একটা একক বন্ধন আছে। ফলে সিগমা বন্ধন আমার কয়টা? সিগমা বন্ধন 12টা। সিগমা বন্ধন 12টা। ফলে ইলেকট্রন কি 2 দিয়ে তুমি গুণ করবা, তাই না? ইলেকট্রন তাহলে কত হবে? সিগমা ইলেকট্রন 24টা। তো পাই বন্ধন 3টা, তাহলে পাই ইলেকট্রন 6টা। ঠিক আছে? পাই বন্ধন কারে আমরা বলি? একক বন্ধনের উপরে অতিরিক্ত যে বন্ধন থাকবে, এই যে একক বন্ধনের উপরে অতিরিক্ত এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে এটা হলো সিগমা বন্ধন। তাহলে এখানে গেল। দেন আমি বললাম যে এই পাই বন্ধনটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেছে, এটাকে আমরা বলছি রেজোন্যান্স। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় পাই বন্ধনটা মুভ করতেছে, এই জন্য আমরা গোল দিয়ে দেখাই, যান সব জায়গায় তার অবস্থানকে বোঝাই। এখন যেহেতু তার দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন আমরা বলছি কি সংযোজন বিক্রিয়া কারা দিবে? যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকে। ঠিক আছে? তো এই যে সংযোজন বিক্রিয়া, যেহেতু এদের দ্বিবন্ধন আছে এই জন্য এরা সংযোজন বিক্রিয়া দিবে। আর প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? যাদের সবগুলো একক বন্ধন থাকে, মেইনলি তারা দেয়। তাহলে যেহেতু সে সংযোজন বিক্রিয়া দিতেছে, কারণ তার দ্বিবন্ধন আছে। আর আমরা জানি দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলো মেইনলি অসম্পৃক্ত হয়, তাই না? 2 বন্ধন বা 3 বন্ধন থাকলে তারা অসম্পৃক্ত যৌগ। দ্বিবন্ধন যেহেতু আছে এই জন্য সে অসম্পৃক্ত দিবে। এটা তার মানে সংযোজন বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ত ধর্ম প্রকাশ করে। আর প্রতিস্থাপন কারা দিবে? প্রতিস্থাপন দিবে যাদের মেইনলি একক বন্ধন আছে। তাহলে যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা কি একক বন্ধন দ্বারা আমরা সম্পৃক্ত যৌগ বুঝাই, সম্পৃক্ত মানে একক বন্ধন, তার মানে তাদের যেহেতু কি সব তার মানে এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, মানে এটা তাদের সম্পৃক্ত ধর্ম প্রকাশ করে। ঠিক আছে? যেহেতু এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর আমরা বললাম যে এর প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় যেহেতু এর পাই ইলেকট্রন আছে, ফলে এর যে প্রতিস্থাপন করতে আসবে সে ওই ইলেকট্রনটার লোভেই আসবে। এই জন্য এদেরটারে বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ফিলিক মানে কি? আকর্ষণ। ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করে সে এখানে বিক্রিয়া করতেছে। দেন আমরা বললাম যে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? 0.139, হ্যাঁ 0.139 ন্যানোমিটার। আর কার্বন কার্বন একক বন্ধন হলে 154, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে 0.134, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে 0.120। ঠিক আছে? এরপরে আমরা বিক্রিয়ার ধরন, যে রসায়নে আমরা কয়েক ধরনের বিক্রিয়াই পাই। এটা একটা সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া একটা নাম, যৌথ বিক্রিয়া। তারপর অবসান বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো পরে আমরা আরো ডিটেইলসে বলবো। তবে সংযোজন বিক্রিয়া চিনবে কেমন? মেইন কথা এদের দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকবে, এটা হলো মেইন কথা। ঠিক আছে? দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকবে, না হলে কিন্তু সংযোজন বিক্রিয়া হবে না। আর এই ক্ষেত্রে আমরা জানি 2টা যৌগ বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে। আর সংযোজন বিক্রিয়ার দ্বারা যৌগটা একটা অসম্পৃক্ত যৌগ, এটা আমরা প্রকাশ পাই। কারণ অসম্পৃক্ত যৌগ কারা? যাদের দ্বিবন্ধন 3 বন্ধন আছে। সংযোজন বিক্রিয়া তারাই দেয় যাদের দ্বিবন্ধন 3 বন্ধন আছে। ফলে এটার দ্বারা কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ বোঝায়। ফলে দেখো এই যে একটা যৌগ, এর সাথে আরেকটা জিনিস যুক্ত হইতেছে, যুক্ত হয়ে একটা যৌগই তৈরি করতেছে। তার মানে আমি কি বলতেছি? যে 2টা যৌগ মিলে একটা যৌগ তৈরি করতেছে। তার মানে কি একটা যৌগ আর একটা যৌগের ভিতর ঢুকে গেছে। আর ঢুকে যেতে গেলে কি অবশ্যই তাদের হাত ফাঁকা থাকা লাগবে বা পাই বন্ধন থাকা লাগবে। যেহেতু পাই বন্ধন দুর্বল, ফলে পাই বন্ধনটা ভেঙেই কিন্তু কি ওই জিনিসটা ওর মধ্যে ঢুকে যাবে। ফলে এটা একটা সংযোজন বিক্রিয়ার জিনিস। ঠিক আছে? ফলে 2টা যৌগ মিলে একটা যৌগ তৈরি করবে। আর এই ক্ষেত্রে কি আমার পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন তৈরি হয়। ঠিক আছে? পাই বন্ধন যেগুলো আছে ওরা ভেঙে সিগমা বন্ধন তৈরি হয়। অবসান বিক্রিয়া ঠিক উল্টা। সংযোজন বিক্রিয়াতে জিনিস অ্যাড হয়েছে, আর অবসান বিক্রিয়াতে জিনিস সরবে। আর জিনিস সরবে তার মানে কি? হাত ফাঁকা হবে। আর হাত ফাঁকা নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন বন্ধন এখানে তৈরি করে। এই জন্য এখানে কি বড় যৌগ এখানে আসলে ছোট হয়। দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ওইস। অবসান বিক্রিয়া কিছু নিয়ম আছে, আমরা পরে যখন ডিটেলসে পড়বো তখন দেখবা। অবসান বিক্রিয়া মেইনলি কার্যকরীমূলক সরায়। আর কার্যকরীমূলকের পার্শ্ববর্তী যে কার্বনটা আছে, কার্যকরীমূলক এই কার্বনে আছে, ফলে এর পার্শ্ববর্তী কার্বন এটাকে আমরা বলি বিটা কার্বন। কারণ কার্যকরীমূলক যেই কার্বনে থাকে সেটা হলো আলফা কার্বন, আর তার পার্শ্ববর্তী কার্বন হলো বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে সরবে কার্যকরীমূলক, আর বিটা কার্বন থেকে সরবে হাইড্রোজেন। যেহেতু এই কার্বন থেকে একটা জিনিস সরতেছে, এই কার্বন থেকে একটা জিনিস সরতেছে, ফলে জিনিস সরা মানে তাদের হাত ফাঁকা হওয়া। ফলে এই 2টা হাত একসাথে মিলে একটা দ্বিবন্ধন তৈরি করবে। ফলে অপসারণ বিক্রিয়া কি? জিনিস সরবে, যৌগ ছোট হবে, হাত ফাঁকা হবে, ফলে দ্বিবন্ধন গঠন হবে। ঠিক আছে? এটা হলো অপসারণ বিক্রিয়া আমরা দেখলাম। এখন কোনটা থেকে সরবে এটা আমরা পরে যখন E1
E2 আছে, এগুলো আমরা পড়বো তখন। আর প্রতিস্থাপন বিক্রিয়াতে কি, জাস্ট একটা জিনিস রিপ্লেস হবে আরেকটা দিয়ে। একটা বাসের আমরা এক্সাম্পল দিচ্ছি, বাসে মনে করো সবগুলো যাত্রী আছে, বসে আছে। এখন তুমি যদি কোনো একটা যাত্রীকে বসাইতে চাও নতুন কারে, তাহলে তোমার একজনের সরাই আরেকজনের বসাইতে হবে। তেমনি এখানে দেখো মিথেন আমরা দিছি, মিথেনের চারপাশে 4টা হাইড্রোজেন, মিথেনের কার্বনের আমরা জানি 4টা হাত, 4টা হাতে পূরণ আছে। ফলে তুমি যদি এখানে ক্লোরিন যুক্ত করতে চাও, ফলে তোমার একটা হাইড্রোজেন সরাই একটা ক্লোরিন যুক্ত করতে হবে। ফলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ফলে প্রতিস্থাপন বিক্রিয়া মেইনলি তাদের সব হাতে পূরণ থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আমরা পাই না। ঠিক আছে, তো প্রতিস্থাপন এই সবগুলো আমরা বিক্রিয়া দেখছি। তাহলে বেনজিনের আমরা প্রস্তুতি দেখলাম, এখন বেনজিনের দেখবা আমরা বেনজিনের কি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যেহেতু বেনজিনের কি দ্বিবন্ধন আছে, ফলে তার কি দ্বিবন্ধনটা ভাঙ্গা একটা বন্ধন ভাঙ্গা জিনিস অ্যাড হতে থাকবে। ফলে একটা দ্বিবন্ধন থাকে 2টা কার্বনের মধ্যে, যেহেতু 3টা দ্বিবন্ধন আছে, ফলে 6টা কার্বনের মধ্যে একটা করে হাত ফাঁকা হবে। ঠিক আছে না, একটা বন্ধন ভাঙা মানে 2টা হাত ফাঁকা। এই একটা দ্বিবন্ধন ভাঙবে, এই 2টা হাত ফাঁকা। এই একটা দ্বিবন্ধন, ওই দ্বিবন্ধন বিশিষ্ট 2টা কার্বনের হাত ফাঁকা। ফলে 6টা কার্বনের 6টা হাত ফাঁকা হবে। আর এই 6টা হাত ফাঁকা হয়ে 6টা হাইড্রোজেন ঢুকবে। ঠিক আছে, তো 6টা হাইড্রোজেন ঢুকবে, যেহেতু আমরা এই বন্ড লাইন স্ট্রাকচারে হাইড্রোজেনকে আমরা লিখি না। ঠিক আছে, হাইড্রোজেনকে আমরা বাকি হাত দিয়ে মনে করি যে পূরণ হয়ে আছে। এই জন্য এখানে জাস্ট দ্বিবন্ধনটা নাই। আর দ্বিবন্ধন নাই মানে কি, দ্বিবন্ধন নাই মানে এগুলার হাত ফাঁকা হয়ে আর হাইড্রোজেন দিয়ে পূরণ হয়ে গেছে। তার মানে কি C6H12, এটা হলো সাইক্লোহেক্সেন। ঠিক আছে, তো আমরা যখন কি হ্যালোজেন সংযোজন দেখবো, হ্যালোজেন সংযোজনের ক্ষেত্রে আমরা ক্লোরিন অ্যাড করছি। ফলে এই দ্বিবন্ধন, 3টা দ্বিবন্ধন ভাঙে 6টা কার্বন একটা করে হাত ফাঁকা হবে, আর ওই একটা করে হাতে আসলে একটা করে ক্লোরিন যুক্ত হবে। ফলে এটা কি, ফলে দেখো যেহেতু হাইড্রোজেন গুলো আমরা দেখাই না, কিন্তু ক্লোরিন গুলো দেখাই, এই জন্য আমরা ক্লোরিন গুলো কিন্তু এখানে লিখছি। ঠিক এখানে আসলে এই যোগের ক্ষেত্রে এখানে শুধু হাইড্রোজেন ছিল। ঠিক আছে, বাট হাইড্রোজেন গুলো আমরা দেখাই না, এই জন্য আমরা হাইড্রোজেন দেখাইনি, জাস্ট ওই একটা ঘর দিয়ে দিছি। ঠিক আছে, তো ক্লোরিন যেহেতু কি নর্মাল যৌগ ছিল C6H6, একটা করে হাত ফাঁকা হয়ে ক্লোরিন যুক্ত হয়েছে, ফলে 6টা ক্লোরিন যুক্ত হয়েছে, এই জন্য C6H6, এক্সট্রা হলো Cl6। এটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড, বা এটার আরেকটা নাম গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন। এটা আমাদের কি হিসেবে ব্যবহার করা হয়, কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু এমসিকিউ আসে, এটা আমার কীটনাশক, কীটনাশক। ঠিক আছে, এরপরে আমরা বেনজিনের ওজন সংযোজন, এটা হলো সব থেকে বড় বিক্রিয়া আমরা দেখলাম। বেনজিনের দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে আমরা এখন ওজন যুক্ত করব। এই জায়গাগুলোতে একটা বন্ধন ভাঙছে, ফলে 2টা হাত ফাঁকা হয়েছে। আর আমি ক্লোরিন মানে কি 2টা ক্লোরিন, 2 হাতে 2টা ক্লোরিন দিছি। বাট এই ক্ষেত্রে আমার একটা বন্ধন ভাঙে আমার কিন্তু 3টা অক্সিজেন দেওয়া লাগবে, তাহলে এটা ঝামেলা হইলো। এই জন্য এই 2টা বন্ধন ভাঙে আমার কি করতে হবে, 3টা অক্সিজেন। এই জন্য একটা বন্ধনের মাঝখানে আমি একটা অক্সিজেন দেবো, আরেকটা বন্ধনে আমি 2টা অক্সিজেন দেবো। তাহলে এই যে দেখো, এই কার্বন কার্বনের মাঝখানে আমি একটা, এই যে একটা অক্সিজেন ঢুকাই দিছি, আর আরেকটা যে এই যে বন্ধন ছিল, এই বন্ধনের মধ্যে আমি 2টা অক্সিজেন ঢুকাই দিছি। ঠিক আছে, ফলে প্রত্যেকটা জায়গাতে এই দ্বিবন্ধনগুলোতে আমি এটা করবো, একটাতে একটা অক্সিজেন দেবো, বাকিতে আমি 2টা অক্সিজেন দেবো। তারপর আমরা কেমনে করে ভাঙবো, এই যে দেখো মিডল যে অক্সিজেনটা আছে ওরে বাদ দিয়ে একটা অক্সিজেন নিয়ে CHO নেবো, আরেকটার এখানে CHO নেবো। ফলে 3টা আমি CHO দিয়ে আলাদা করতে পারতেছি। এটাতে আমরা নর্মালি ঘরবাড়ি বিক্রিয়া বলি। এটা একটা ট্রাইওজোনাইড যৌগ, একটা কমপ্লেক্স যৌগ। এটা পরে আমরা কি করি, জিঙ্কের উপস্থিতিতে যখন আমরা আদ্র বিশ্লেষণ করি, তখন জিঙ্ক কি করে, এই মাঝখানে একটা করে যে ও বাকি আসলো, ওই ও গুলার এসে নিয়ে নেয়, আর এই CHO 3টা CHO আলাদা করে নেয়, যেটা আমরা গ্লাইকোজেল বলতেছি। এটা একটা ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বেনজিনের এই 3টাই সংযোজন বিক্রিয়া আছে। এরপরে আমরা দেখলাম যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আর বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কি, সবগুলো ইলেকট্রোফিলিক। কারণ কি, বেনজিনে সব ইলেকট্রোফিলিক, কারণ বেনজিনে যেহেতু পাই ইলেকট্রন থাকে, এই জন্য পাই ইলেকট্রনকে আকর্ষণ করে এরা করে। এটা একটা ক্লোরিনেশন, ক্লোরিনেশন মানে ক্লোরিন অ্যাড হবে। ফলে প্রত্যেকটা, যেহেতু কার্বন একটা করে হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন সরে সেখানে একটা ক্লোরিন যুক্ত হবে, আর ওই একটা হাইড্রোজেন মিলে আরেকটা ক্লোরিন যায় এই সেল তৈরি করবে। মনে রাখবা প্রত্যেকটা ক্ষেত্রে একটা হাইড্রোজেন সরতেছে, হাইড্রোজেন সরবে কি H প্লাস হিসেবে, ফলে এখানে আরেকটা H প্লাসই অ্যাড হইতে হবে। ফলে ক্লোরিন যেহেতু 2টা আছে, একটা হলো ক্লোরিন প্লাস, একটা ক্লোরিন মাইনাস, ফলে ক্লোরিন প্লাসটা এখানে যুক্ত হয়ে ওর প্লাস যেহেতু সরছে, একটা প্লাস হিসেবে ওর ঘাটতিটা পূরণ করছে। আর এই প্লাসটা তখন আরেকটা ক্লোরিন মাইনাস ছিল, ওর সাথে এই সেল তৈরি করছে। সেম ক্ষেত্রে এখানে দেখো, নাইট্রেশন মানে কি নাইট্রিক অ্যাসিড যুক্ত করা। মনে রাখা লাগবে নাইট্রিক অ্যাসিডটা OH আর NO2 এইভাবে আমরা লিখবো, আর সাথে একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি তাপমাত্রা আমার মনে রাখা লাগবে। তাহলে এই নাইট্রিক অ্যাসিডটার OH-টা কি সবসময় মাইনাস, ফলে NO2টা প্লাস, ফলে হাইড্রোজেন প্লাসটা সরে NO2 প্লাসটা এখানে যুক্ত হয়েছে। আর নাইট্রেশন মানে নাইট্রোমোলাকে অ্যাড করা, তাহলে H প্লাস একটা পজিটিভ চার্জ সরে NO2 একটা পজিটিভ চার্জ অ্যাড হয়েছে, আর ওই হাইড্রোজেনটা ওইসটা মিলে পানি তৈরি করছে, ইজি। তাহলে এটা নাইট্রোবেনজিন তৈরি করছে। তাহলে আমরা ফ্রি রেডিকাল অ্যালকাইলেশনে কি অ্যালকাইল মূলক যুক্ত হবে, তাহলে অ্যালকাইল মূলকটা এখানে ক্লোরিন মাইনাস, অ্যালকাইল মূলক প্লাস, তাহলে ওই সেম হাইড্রোজেন প্লাসটা সরবে, আর CH3 প্লাসটা এখানে যে যুক্ত হবে। এটা আমরা কি করছি, মিথাইল মূলক যুক্ত করছি। এটা হলো কি মিথাইল ক্লোরিন, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরিন। এখানে আমরা অন্য কিছু অ্যাড করতে পারতাম, C2H5, যে কোনো অ্যালকাইল মূলক। তাহলে এইটা মিলে কিন্তু আসলে কি টুলুইন বা মিথাইল বেনজিন তৈরি করতেছে। এখানে আরেকটা অ্যালকাইলেশন মানে RX, এটা হলো কি অ্যালকাইল হ্যালাইড, তাই না? এখানে আরটা যুক্ত হইতেছে, আর ওই হাইড্রোজেনটা সবসময় হ্যালাইড রে নিয়ে এখানে যাইতেছে। আর অ্যাসাইলেশন মানে আমরা কি বললাম, অ্যাসাইলেশন মানে RCOX, অ্যালকাইল হ্যালাইড মানে RX, আর অ্যাসাইল হ্যালাইড মানে কি RCOX।
ওই ক্ষেত্রে আর এক্স এর আরটা যুক্ত হয়েছে, এই ক্ষেত্রে আর কক্সের আর সিওটা যুক্ত হবে, মানে এক্সটা বাদে পুরাটাই তো পজিটিভ চার্জ, এক্স হলো নেগেটিভ আর কো হলো পজিটিভ, তাহলে আর কোটা ওখানে যে যুক্ত হবে হাইড্রোজেনের বদলে, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাসাইলেশন। আর সালফোনেশন মানে কি SO3 প্লাস, যেহেতু সালফুরিক অ্যাসিড কি OH মাইনাস আর হচ্ছে SO3H প্লাস, তাহলে OH মাইনাস, তাহলে এই প্লাস চার্জটা কি করবে, হাইড্রোজেনটা সরায় হাইড্রোজেনের জায়গাতে ঢুকবে, আর হাইড্রোজেনটা কি করবে, নেগেটিভ বিশেষকে যোগ তৈরি করবে। তাহলে পুরো ক্লাসটা ছিল এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আমরা বলছি যে নাইট্রেশন আর ফিল্ড অ্যালকাইলেশনের মেকানিজম আসে, আমরা মেকানিজমটা বিস্তারিতভাবে দেখবো, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই যদি প্রথম থেকে ক্লাসটা দেখো, অনেক দীর্ঘ হয়ে গেছে, তাহলে তোমরা আশা করে বুঝবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে জানাইতে পারো বা কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে? আমি অ্যান্সার দেবো।